আচ্ছা ঠিক আছে, আমরা আজকে ক্লাসে কি দিয়ে ক্লাস নিব? আমাদের সিলেবাসটা দেখি। ক্লাসের টপিকস হচ্ছে আমাদের এসেনশিয়াল টুলস এন্ড শেপ নিয়ে আজকে আমাদের কথা হবে। এর জন্য কি করব, আমরা আগে এটা নিউ নিউ ডকুমেন্ট নিব, সাইজ নিব। আবার বলে দেই, এই মোবাইল আপনারা যদি কখনো মোবাইলের ইউআই ইউএক্স ডিজাইন করেন কোনো মোবাইলের জন্য, এই মোবাইল প্রিসেট ব্যবহার করবেন। যদি ওয়েবসাইট বানান, যদি ওয়েবসাইট বানাইতে দেয়, তাহলে এটা আপনি ব্যবহার করতে পারবেন। প্রিন্টের জন্য কোনো কিছু ডিজাইন করলে এখান থেকে ডিজাইন করবেন। আর যদি মনে করেন ভিডিও বা অ্যানিমেশন বানাবেন, অনেক সময় হয় কি এখান থেকে ডিজাইন করে নিয়ে আফটার ইফেক্টে গিয়ে অ্যানিমেশন তৈরি করা হয়। ঠিক আছে, কারণ আফটার ইফেক্ট যেহেতু ভিডিও এডিটিং অ্যানিমেশন তৈরি করার একটা সফটওয়্যার, সেখানে ডিজাইন করাটা অনেক কষ্ট হয়ে যায়। তো অনেক সময় কি করে ডিজাইনাররা এখান থেকে ডিজাইন করে নিয়ে গিয়ে ওই সাইজের প্রিসেটে কাজ করে তারপর ওখানে গিয়ে তারা অ্যানিমেশন করে। ঠিক আছে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেটর, এখানে আপনি আর্ট করতে পারবেন বা এখান থেকে আপনি ইলাস্ট্রেশন করতে পারবেন। আমরা যেহেতু কাস্টম ডিজাইন নিব, নাম কি দেব আজকে? ক্লাস 2 গত দুইটা ক্লাস আমরা করছি, একটা ওরিয়েন্টেশন ছিল, একটা ফার্স্ট ক্লাস ছিল। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস 2। আমরা সাইজ পিক্সেল নিব, এখানে নিব হচ্ছে 1000 বাই 500 নিব। এটা নিলে আমাদের ওরিয়েন্টেশন কি আসবে? ল্যান্ডস্কেপ। আর্টবোর্ড আমরা কয়টা নিব? আমরা এখানে একটা আর্টবোর্ড নিলাম, আর একটা হচ্ছে সাইজ। এগুলো সব একই রকম থাকলো, যেহেতু আমরা প্রিন্টিং এর জন্য যাব না, দিব না ডিজাইন, এই কারণে আমরা ব্রিড ব্যবহার করলাম না। এখানে আরজিবি কালার ব্যবহার করলাম, স্ক্রিন 772 পিপিআই ব্যবহার করলাম। একটা কথা বারবার বলছি, শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য, জানো আপনারা কিন্তু ভিডিও রেকর্ডিং দিয়ে যদি আপনি ভিডিও না দেখেন, প্র্যাকটিস না করেন, তাহলে এখন থেকে ভিডিও রেকর্ডিং দেওয়ার প্রয়োজন নাই। এবার ঠিক আছে, আমরা চলে আসলাম আমাদের ইন্টারফেসে। এবার দেখেন, আমরা এখানে টুলবার দেখতে পাচ্ছি। টুলবার আমাদের হাতে কি আছে? বামে আছে। এখানে দেখেন একটা আইকন দেখতে পাচ্ছেন। আগে আমরা হচ্ছে আমাদের টুলবার থেকে আমাদের টুল প্যানেলটাকে হচ্ছে বেসিক করে নিই, বেসিক করে নিলাম। এখান থেকে আমার যে আইকনগুলো দেখতে পাচ্ছি, এখানে দেখেন এই আইকনটা দেখেন, আমি একটু স্ক্রিনশট নেই, নিয়ে এই আইকনটাকে একটু আমি কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে দেখেন এই যে এখানে আইকন দুটো দেখতে পাচ্ছেন, একটা আইকনে ফিল কালার আছে, আর একটা আইকনে কি আছে? শুধু স্ট্রোক দেওয়া আছে না, একটা সাদা স্ট্রোক ফিল তো বুঝেন, যে কোন ডিজাইনে যদি বাউন্ডারিতে কোনো কালার ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্ট্রোক। আর যদি ভিতরটা ফিল করি তাহলে এটা কি হচ্ছে? ফিল কালার। ঠিক আছে, এখানে দেখুন ভিতরটা ফিল করা না? হ্যাঁ না বলবেন, রেসপন্স করবেন। তাহলে এটা ফিল কালার কি? সাদা। আর এটা ফিল কালার কি? এখানে কোনো ফিল কালার নাই, বা কালো বলতে পারেন। এখানে ফিল কালার কি আছে? কালো। আর স্ট্রোক কি? সাদা দেওয়া আছে না? এই দুইটা আইকন দেখে আপনাকে চিনতে হবে। অনেক সময় আপনারা বলেন যে ম্যাম আমরা কিভাবে চিনবো এটা কোন টুল? এই টুলটা দেখে কাজ চিনতে হবে যে এটা হচ্ছে সিলেকশন টুল, আর এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ঠিক আছে, এটার নাম সিলেকশন, এটার নাম ডিরেক্ট সিলেকশন। আরেকটা টুল এখানে আছে, বাইর করে নিই তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের গ্রুপ সিলেকশন টুল। ঠিক আছে, তিনটা টুল কিন্তু দেখতে একই রকম, কিন্তু পার্থক্য আছে। একটার আউটলাইন দেওয়া আছে সাদা, একটার ভিতরের ফিল দেওয়া আছে সাদা, আর একটার ফিল সাদা, কিন্তু সামনে একটা সাথে একটা কি দেওয়া আছে? প্লাস চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই তিনটা টুলের মধ্যে এই প্রথম টুলটা হচ্ছে গ্রুপ সিলেকশন, মানে আমরা কোনো গ্রুপকে সিলেক্ট করতে পারবো এই টুল দিয়ে। আর এই যে আপনার বাম দিকের এই টুলটা দেখতেছেন, এটা হচ্ছে সিলেকশন, অবজেক্ট সিলেকশন বলতে পারেন। অবজেক্ট সিলেকশন টুল মানে এটা দিয়ে আমরা অবজেক্টকে সিলেক্ট করব। আর এটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন,
মানে অবজেক্টের ভিতর কোনো স্পেসিফিক অংশ যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে এটা দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন কোনো অবজেক্টের আমি শুধু অবজেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করব, হবে না, অনেক সময় প্রয়োজন পড়বে অবজেক্টের নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করার জন্য। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার আমরা একটা কাজ করি, এটাকে বোঝার জন্য ডিরেক্ট সিলেকশনের কাজ কি এটা বোঝার জন্য আমরা একটা শেপ নেই। ঠিক আছে, আচ্ছা কয়েকটা শেপই নিই আমরা এখানে। এই জিনিসটা আমার খুব ঝামেলা করতেছে, গত ক্লাসে আমাকে ঝামেলা করছে, দেখি তো এটা সমস্যা কি, এটা সমাধানটাকে করি। কালারটা চেঞ্জ করে নিই। ঠিক আছে, এটা কালার চেঞ্জ করলাম, করে কন্ট্রোল অল ধরলাম। অল ধরে যখন ড্র্যাগ করবেন তখন এটা অংশ কপি হবে। অল মাউসের কিবোর্ডের অল আর মাউস ধরে কি করবেন, ধরে রাখবেন, অলটা ধরে রেখে মাউস দিয়ে এভাবে একটা কপি অংশ পাবেন আপনি, মাউস ধরে একটু ড্র্যাগ করলে। আবার এটাকে আমি আবার অল ধরে, সাথে যদি শিফট দেন তাহলে তার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, শিফট ধরে রাখলে অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। দেখেন আমি শিফট ধরছি, আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে, আমি যত দূরে যাই না কেন আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে। ঠিক আছে, আর এইদিকে দেখেন আমাকে কিন্তু স্মার্ট গাইড দেখাচ্ছে যে তুমি এখানে আনলে তোমার তিনটা শেপের যে মধ্যবর্তী জায়গা আছে, এই তিনটা শেপের মধ্যবর্তী জায়গাটা সমান হবে। তাহলে এখানে আমি বসাই দিলাম, যেহেতু সে আমাকে সাজেস্ট করলো, তাহলে এই এই যে আমার স্পেসটুকু আর এই স্পেসটুকু আমার সমান। স্মার্ট গাইড ব্যবহার করার সুবিধা এটা। এবার আসেন, স্মার্ট মিটারে কি মানে অটোমেটিক আসবে না, এটা অন করে নিতে হবে। এই যেখানে দেখবেন আপনি ইয়াতে যাবেন, প্রপার্টিজ প্যানেলে যাবেন, এই যেখানে দেখেন আপনার, এই যে আপনি যদি এখানে গাইড হাইড করতে চান হাইড করতে পারবেন, আর গাইড যদি ইয়ে করতে চান, আর এই যে আপনার দেখাচ্ছে দেখেন একটা চুম্বকের মতো দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার স্মার্ট গাইড। এটা যদি হাইড করে দেন তাহলে এখন থেকে এখন আর আপনাকে গাইড দেখাবে না। দেখেন এখন আমি কপি করে আনি, অল্ট শিফট দিয়ে কপি করে, এখন আমাকে কিন্তু গাইড শো করতেছে না। ঠিক আছে, গাইড শো করতেছে করতেছে না। তো আপনি এই আপনি হচ্ছে সিলেকশন টুলে ক্লিক করা অবস্থায় আপনি যাবেন প্রপার্টিসে, গিয়ে দেখবেন এখানে একটা স্মার্ট গাইড দেখাচ্ছে, এখানে ক্লিক করে দিলেন। এবার এখান থেকে যদি না পারেন উইন্ডো থেকে যাবেন, গিয়ে এখানে ABCD করে যাবেন, জি কই আছে, ও সরি উইন্ডো না, ভিউ এ যাব। এই যে গাইডে যাবেন, গাইড থেকে সরি এখানে স্মার্ট গাইড আছে, গাইড তো এখানে গাইড, স্মার্ট গাইড মানে এস দিয়ে শুরু। এখানে কোথাও একটা আছে, একটু খুঁজবেন। হ্যাঁ, এখানে যদি না পান তাহলে হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করে নেবেন, সিলেকশন টুল ক্লিক করা অবস্থায় প্রপার্টিজ যাবেন, প্রপার্টিজ থেকে এখানে যে স্মার্ট গাইডটা অন করে নেবেন, বা অফ করতে পারেন অন করতে পারেন, যেটা সুবিধা। আসেন আমরা আসল ওই কাজে আসি, আমাদের যে ক্লাসের টপিকস। এবার দেখেন এখন আমি কি সিলেকশন টুলে আসি না, সিলেকশন টুলে আমার সিলেক্ট করা আছে, কোন টুলে সিলেক্ট করা আছে কিনা এটা বুঝবো কি করে, এটা হচ্ছে আপনার এখানে দেখেন কালো একটা বক্স করা আছে, বুঝা যাচ্ছে যেটা সিলেক্ট করা। আমি এখানে যদি সিলেক্ট করি তখন এটা কালো বক্স হয়ে গেল, যেখানে সিলেক্ট করবো এটা বক্স হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে যেহেতু সিলেকশন টুল আমরা সিলেক্ট করছি, এখন তাহলে আপনি যে কোনো অবজেক্টকে ধরতে পারবেন। এই যে আমি এটাকে ধরলাম না, ধরে দেখেন সিলেক্ট করছি। ঠিক আছে, আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি প্রথম দিনে কিন্তু আমি সিলেকশন টুলকে মুভ টুল বলছিলাম। কেন বলছিলাম? সিলেক্ট করা মানে কি, একটা জিনিসকে সিলেক্ট করা মানে হচ্ছে জাস্ট এটাকে ধরা, ধরা মানে সিলেক্ট করা না। এই যে ধরলাম, এটা সিলেক্ট হয়ে গেল, কিন্তু সিলেকশন টুলের আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে এটাকে নিয়ে আপনি মুভ করতে পারবেন, এই অবজেক্টটাকে ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এই কারণে আমি সেদিন সিলেকশন টুলটাকে বলেছিলাম যে মুভ টুল, এবং একই টুল এটা আপনার ফটোশপে মুভ টুল হিসেবে পরিচিত। ঠিক আছে, এখানে মুভ টুল বলবেন না আপনারা টুলের নাম।
আরেকটা কাজ করতে পারি, এই সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এই কর্নারটা আছে দেখেন, আমার কর্নারে কিন্তু শো করতেছে, কর্নারে একটা অ্যারো শো করতেছে দেখেন, ডাবল সাইডেড অ্যারো। যখন আমি এটাকে ধরবো, শিফট ধরলে প্রপোর্শন আপনার ঠিক থাকবে, প্রপোর্শন মানে আপনার স্কয়ারটা স্কয়ারই থাকবে, সাইজে বড় হবে। ঠিক আছে, এটা কি হচ্ছে, স্কেলিং হচ্ছে না, ছোট থেকে বড় হচ্ছে আবার বড় থেকে ছোট হচ্ছে, স্কেলিং। তার মানে আমরা সিলেকশন টুল দিয়ে স্কেলিংও করতে পারি, একটা অবজেক্টকে ছোটও করতে পারি বড়ও করতে পারি, যদি আমি শিফট ধরে না রাখি, শিফট যদি না ধরি, তাহলে দেখেন আমার এটা, আমি যে কোনো জায়গায় আমি এটা, আমার এটা অবজেক্টটাও আমি ছোট করতে পারতেছি, বড় করতে পারছি, ডানে যেতে পারতেছি, বামে যেতে পারতেছি। তো অনেক সময় হয় কি, আমি কোনো মনে করেন একটা কার্টুনের ফেসকে বা একটা কার্টুনকে আমি বড় করতে চাচ্ছি, যদি আমি এইভাবে কর্নারে ধরে তাকে এইভাবে করি, তাহলে সে কার্টুনটা নষ্ট হয়ে যাবে না, নষ্ট হবে কি না? তো যদি শিফট ধরি, আমি আগের অবস্থানে ফেরত যাই, যদি আমি শিফট ধরে একই কাজ করি, এটা ধরে বড় ছোট করি, তাহলে দেখেন আমার প্রপোর্শন রক্ষা করছে। প্রপোর্শন জিনিসটা বুঝছেন তো, যে আমার লম্বায় যতটুকু প্রস্থ ততটুকুই, কিন্তু সাইজটা একই সাথে বাড়তেছে, যদি এও পাস হয় ও পাস হচ্ছে, এ যদি 6 হয় ডান পা, এর যদি দৈর্ঘ্য 6 হয় প্রস্থও 6 হচ্ছে, মানে একই সাথে দুজন বাড়তেছে। আর অল আমি যদি শিফট ধরে না রাখি, আমি যাকে বাড়াবো সেই বাড়বে, আরেকজন ছোট হতে থাকবে। আশা করি এটা বুঝাতে পারছি। তাহলে আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন দিয়ে মুভ করতে পারতেছি কোন বস্তুকে, ডিরেক্ট সিলেকশন সরি সিলেকশন টুল দিয়ে কোন বস্তুকে সিলেক্ট করতে পারতেছি, বস্তুটাকে মুভ করতে পারতেছি, বস্তুটাকে কি করতে পারতেছি, স্কেলিং করতে পারতেছি, ছোট বড় করতে পারতেছি। ঠিক আছে, আমাদের এটাই কাজ। এবার আসেন ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করা অবস্থায় দেখেন ভিতরে, আমার স্কয়ার শেপটার ভিতরে দেখেন কতগুলো কর্নার দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন একটা সার্কেল আকার দেখাচ্ছে না, আমি একটু বড় করে দেখাই, বড় হবে কিনা জানি না, কারণ বড় করলে ওর সাইজটা সেমই থাকবে। তাহলে এই যে আমি কর্নারটা ধরবো, ধরে দেখেন এইভাবে কর্নারটাকে ভিতরের দিকে টানলে এটা লাস্ট পর্যন্ত কি হয়ে যাবে, একটা বৃত্ত হয়ে যাবে বা সার্কেল হয়ে যাবে। আবার আস্তে আস্তে টানলে আমার কর্নারটা একটু রাউন্ডেড হয়েছে, কর্নারটা রাউন্ডেড হয়েছে। অনেক সময় ডিজাইনের প্রয়োজনের খাতিরে আমাদের মনে হয় যে আমাদের করতে হয় যে একটু কর্নারটা রাউন্ড করে দেই, ঠিক আছে না, রাউন্ড করে দেই, তাহলে এতটুকু সিলেকশন টুলের কাজ এতটুকুই। রাউন্ড, এই যে আপনার যে একটা সার্কেল দেখতে পাচ্ছেন না, ছোট্ট একটা বৃত্ত, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন একটা ক্লিক করলে এই ভিতরের একটা যদি ক্লিক করেন শুধু ওই সিলেক্ট হবে। হ্যাঁ, সিলেক্ট হলে টানলে দেখেন শুধু এক পাশটা রাউন্ড হচ্ছে। আর যদি আপনি কোনো কিছু সিলেক্ট না, এটা ক্লিক না করেন, এমনি ধরলেন, ধরে টানলেন, তাহলে একসাথে চারটাই হবে, চারটার কর্নারই রাউন্ড হয়ে যাবে। আর আপনি যদি শুধু একটা এটা স্পেসিফিক ভাবে যদি আপনি এটাই ক্লিক করেন, তাহলে শুধু ওই অংশটাই রাউন্ড হবে। এই দেখেন শুধু এটাই রাউন্ড হচ্ছে। আমরা একটা পাতা বানাতে পারি এভাবে, এই যে এইটা ওই পাশের কর্নারটা এখানে, আবার এখানে আমি সিলেক্ট করলাম, দেখেন আমার পাতার মতো শেপ হয়ে গেল। এই পাতাটা আপনি, আমার পাতাটা অতটা সুন্দর হয় নাই, আর একটু এই পাশে আনতে হবে। এরকম হবে হাইয়েস্ট। ঠিক আছে, বুঝতে পারছি সিলেকশন টুলের কাজ। এবার আসুন ডিরেক্ট সিলেকশনের কাজে যাব আমরা, একটু কালারটা চেঞ্জ করে নেই। এবার আসেন, এটা আমরা কি দিয়ে সিলেক্ট করছি, এই অবজেক্টটা, কোন অবজেক্ট সিলেক্ট করা মানে বুঝবেন এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, মানে সরি সিলেকশন টুল দিয়ে, যেহেতু মানে অবজেক্টটা সিলেক্ট হয়েছে তার মানে কি এর পিছনে কোন টুল কাজ করতেছে, সিলেকশন টুল কাজ করতেছে। আমি যাকেই ধরি না কেন, দেখেন যাকেই ধরি না কেন অটোমেটিক্যালি আমার সিলেকশন টুল আমার দেখেন অন হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে দেখেন, আমি এখানে একটা সাদা ছোট্ট একটা সাদা ইয়ে দেখতে পাচ্ছেন অ্যারো,
এখানে আপনি যদি এখানে ধরে মাউসে যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে এর ভিতরে আর কোন কোন টুল আছে এটাও দেখতে পারবেন আপনি, ঠিক আছে না? আর এই টুলটাকে যদি আপনি বাইরে বের করতে চান, এই যে একসাথে 3টে টুল পেয়ে গেলেন, ঠিক আছে? এখানে এই কর্নারটা ওখানে ক্লিক করব না, এমনি ধরবো, মাউসটা নিজে ধরবো, ধরে মাউসের রাইট বাটন ক্লিক করব, করলে আমার এই টুলগুলো আসবে, মানে এটা হচ্ছে গ্রুপের ভিতরে আছে, ঠিক আছে? এই তিনটা টুল এই একটার ভিতরেই ছিল। এবার যদি এখানে একটা দেখেন অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এই অ্যারোটা ক্লিক করেন তাহলে এইটা পুরাটাই একটা আলাদা আপনাকে টুল দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব, এখন হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করব। তো ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করতে গেলে আগে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, করার পর আমি চাচ্ছি যে আমার এই আমার যে স্কয়ার শেপটা আছে এই অংশটুকু সিলেক্ট করব। দেখেন আমি সিলেক্ট করছি এতটুকু জায়গা, ড্র্যাগ করে মাউসটা ড্র্যাগ করে সিলেক্ট করছি, এই মাউসটা এখানে ড্র্যাগ করে সিলেক্ট করছি। দেখেন শুধু আমার এই জায়গাটুকুই সিলেক্ট হয়েছে, আর বাকি জায়গা কিন্তু সিলেক্ট হয় নাই। দেখেন এখন আমি সিলেক্ট করলাম শুধু এই কর্নারটা। আমার অনেক সময় প্রয়োজন পড়ে কি আমি সব কর্নার একসাথে করব না, একটা কর্নারই করব। তো এইভাবে আপনি এই কর্নারের কাজটা শেষ করলেন, ঠিক আছে? আবার চাচ্ছি এই জায়গাটা সিলেক্ট করব, আবার এইভাবে আমি ইয়া করতে পারবো, ঠিক আছে? এবার দেখেন যখন আমি ডিরেক্ট সিলেকশন টুলটা আমি করছি, সিলেক্ট করছি, তখন আমার দেখেন কন্ট্রোল প্যানেল আছে না, সেখানে কিছু আমাদের কাজ দেখাচ্ছে। এখানে দেখেন আগে প্রথমে এই জায়গাটা দেখেন, এখানে দেখেন কি বলতেছে, হাইড হ্যান্ডেল ফর মাল্টিপল সিলেক্টেড অ্যাঙ্কার পয়েন্ট। এবার আসেন অ্যাঙ্কার পয়েন্ট আগে শিখি, তারপর এগুলা শিখবো। অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে, আমি আপনাকে দেখাই, এখানে একটা আমি পেন টুল নিয়ে আমি এখানে পেন টুল নিয়ে আমি এখানে একটা কি করলাম, ক্লিক করলাম, আবার ধরলাম, এমনি ধরেলাম, ধরে দেখেন শিফট ক্লিক করে আমি আরেকটা ক্লিক করলাম, ঠিক আছে? এখন এটাকে থেকে বাইরে হওয়ার জন্য হয় এসকেপ, কিবোর্ডের এসকেপ চাপবেন, অথবা ভি, ভি হলে ভি, ভি কোন টুলের শর্টকাট, সিলেকশন টুলের শর্টকাট, ঠিক আছে? আমরা যতক্ষণ সিলেক্ট করলাম এটা শর্টকাট, তো ভি দিলাম, দিলাম ভি, ডিরেক্ট সিলেকশন মানে সিলেকশন টুলে গেলাম। এবার দেখেন আমি এই জায়গাটা ডিরেক্ট সিলেকশন টুল, এই জায়গাটা আমি একটু ইয়ে করি, এই দেখেন দুইটা ইয়া দেখাচ্ছে, স্কোয়ার বক্স দেখাচ্ছে। এই বক্সটা বড় হচ্ছে না, আমি আপনাকে দেখাই, এইভাবে ছোট্ট একটা স্কোয়ার বক্স হচ্ছে, যা হচ্ছে আউটলাইন একটু সাদা আছে, কালো আছে, এরকম আছে, ঠিক আছে? এরকম দুইটা বক্স আছে যেগুলো আমি ছোট, এখানে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখি, সিলেক্ট করে দেখেন, এই দেখেন ছোট্ট ছোট্ট ওগুলো বক্স দেখা যাচ্ছে, এই দেখেন, আপনাকে সেটাকে আমি বড় করে দেখাইলাম। এগুলাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে? একটা অ্যাঙ্কার পয়েন্ট আরেকটা অ্যাঙ্কার পয়েন্টের সাথে যুক্ত হইলে একটা লাইন তৈরি হয়, ঠিক আছে? এখন দেখেন এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করি একটা জায়গা, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই অ্যাঙ্কার পয়েন্টটা সাদা, আর এই অ্যাঙ্কার পয়েন্টটা কি ফিল আপ দেখাচ্ছে, মানে একদম ব্লু কালার দেখাচ্ছে। ব্লু কালার মানে কি এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করা আছে, আর এটা সিলেক্ট করা নাই, কারণে সাদা দেখাচ্ছে, ঠিক আছে না? তাহলে এক অ্যাঙ্কার পয়েন্টের আমরা কি করি, কলম দিয়ে যখন খাতায় লিখি, প্রথমে লাইন তৈরি করতে গেলে কি করতে আমরা জানি, অনেকগুলো বিন্দু সমন্বয়ে আমাদের একটা লাইন তৈরি হয়, পড়ছি কিনা জানি না, আমাদের বেসিক কতটুকু আমি জানি না, একটা লাইন তৈরি করতে গেলে অনেকগুলো ছোট 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 বিন্দু একসাথে যুক্ত হয়ে আমাদের একটা লাইন হয়, তাই না? এই যে আপনি লাইনটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে কিন্তু অনেক ছোট 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 বিন্দু আছে যেগুলো আমাদের সাথে সংযুক্ত হয়ে একটা লাইন দিয়েছে আমাদের। তাহলে এই লাইনের প্রথম যে পয়েন্টটা আর শেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে? তাহলে বলেন তো, আপনার কমন সেন্স দেখি, এই যে স্কয়ার শেপটা, এখানে আমাদের কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে? 4টা অঙ্ক পয়েন্ট আছে। কারণ এই দেখুন আমি এখন যদি একইভাবে এই অ্যাঙ্কার পয়েন্টটা তৈরি করতে, মানে এই স্কয়ার শেপটা তৈরি করতে যাই, তাহলে একটা ক্লিক করলাম, শিফট ধরবেন, সোজা একটা লাইন পাওয়ার জন্য অবশ্যই শিফট ধরবেন, শিফট ধরলাম, ধরে ক্লিক করলাম, আবার শিফট ধরলাম,
ক্লিক করলাম, আবার শিফট ধরলাম, ক্লিক করলাম, এখানে এসে মিলাই দিলাম। মিলাই দেওয়ার পর দেখেন আপনার যে এটা পরে আমরা যদি পেন টুলে যখন আসবো তখন এটা দেখার প্রয়োজন নেই, আপনারা দেখেন। তাহলে আমি কয়টা পয়েন্ট ড্র করছি? 4টা পয়েন্ট না? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা পয়েন্ট ড্র করছি। তাহলে এখানে মোট কয়টা অ্যাঙ্কেল পয়েন্ট আছে? 4টা অ্যাঙ্কেল পয়েন্ট আছে। এখন এখানে আমি যখন ডিরেক্ট সিলেকশন টুলটা এখানে আছে, আমার ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম, তখন হচ্ছে আর আমি একটা জায়গা সিলেক্ট করলাম, তখন আমাকে কিছু অপশন দিচ্ছে। ঠিক আছে, দেখেন এখানে দেখাচ্ছে হাইড হ্যান্ডেল ফর মাল্টিপল সিলেক্টেড অ্যাঙ্কেল এরিয়া। আর যদি এটা করি, এখানে কেন আপনি অ্যাঙ্কেল এই হ্যান্ডেলটা দেখবেন না। এবার আসলে হ্যান্ডেলের পরিচয় দিই। এই একটা অ্যাঙ্কেল পয়েন্ট নিলাম, এখানে আরেকটা অ্যাঙ্কেল পয়েন্ট নেওয়ার আগ পর্যন্ত এটা নিলাম, নেওয়ার পর আরেকটা অ্যাঙ্কেল পয়েন্ট নিলাম, নেওয়ার পর যখন আপনি মাউসটা ধরে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করতে তো পারেন, ড্র্যাগ করবেন, তখন দেখবেন যে আপনাকে একটা হ্যান্ডেল দিচ্ছে। দেখেন এই যে একটা হ্যান্ডেল, হ্যাঁ একটা কার্ভ দিচ্ছে আর একটা হ্যান্ডেল দিচ্ছে, তাই না? তাহলে যখনই কার্ভ হবে, কোনো কিছু যখন রাউন্ডেড শেপ হবে, তখনই বুঝবেন যে এখানে একটা হ্যান্ডেল আছে। রাউন্ডেড জায়গায় আপনি হ্যান্ডেল পাবেন। এখন এখান থেকে বাইরে হওয়ার জন্য কি করব? কিবোর্ডের এসকেপ চাপবো অথবা ভি মুভ টুলে, তাছাড়া আপনি বাইরে হতে পারবেন না। ঠিক আছে, এসকেপ চাপলাম, আমি বাইরে হয়ে গেলাম। বুঝছি এটা? এবার বলেন এখানে আমার কোনো হ্যান্ডেল দেখাচ্ছে না কেন? এই ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার অবস্থায় কোনো হ্যান্ডেল দেখাচ্ছে না, কারণ এখানে কোনো আমাদের রাউন্ডেড শেপ নাই। আছে? এটা তো একদম কি, এটা বর্গাকার না, কোনা রাউন্ড আছে নাই। এখানে কিন্তু আমরা হ্যান্ডেল পাইতে পারি এই পাতাটার ভিতর। দেখি তো, এই দেখেন হ্যান্ডেল চলে আসছে। এখানে একটা হ্যান্ডেল, এখানে একটা হ্যান্ডেল, এখানে একটা হ্যান্ডেল, তাই না? তাহলে হ্যান্ডেল সবসময় রাউন্ডেড জায়গায় পাবেন। এবার আসেন হ্যান্ডেল আরেকটা জিনিস দিয়ে দেখাই, আপনার হচ্ছে বৃত্ত দিয়ে দেখাই। এবার এখানে আমাদের হ্যান্ডেল পাওয়ার সম্ভাবনা আছে কিনা? পুরাটাই আমাদের একটা রাউন্ডেড জায়গা, তাহলে এখানে আমরা হ্যান্ডেল পাবো। ক্লিক করলাম, করে সিলেকশন টুল অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেকশন টুলে আপনাকে হ্যান্ডেল দেখাবে। তাছাড়া এবার সিলেক্ট করলে হবে না, অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে আপনার। এই যে আমি এই অ্যাঙ্গেল পয়েন্টটা সিলেক্ট করলাম, তাহলে দেখেন আমার হ্যান্ডেল দেখাচ্ছে না? এই দেখ, এখানে একটা হ্যান্ডেল দেখাচ্ছে, এখানে একটা হ্যান্ডেল। আপনি চাইলে এই হ্যান্ডেলগুলো ইয়া করতে পারবেন, মুভ করতে পারবেন, কাজ করতে পারবেন এটা দিয়ে। খুব মজাদার টুল। আমার তো কালার নিয়ে যখন আমি ফার্স্ট কাজ করছিলাম ইলাস্ট্রেটর, তখন আমার এত খুশি লাগছিল, আমি তো কাজ শিখে গেছি। তো এই হ্যান্ডেল গুলো নিয়ে কাজ করতে পারবেন। এবার আসেন এই এই অপশনটা শো হ্যান্ডেল ফর মাল্টিপল সিলেক্টেড অ্যাঙ্গেল পয়েন্ট। হ্যাঁ, একটা হ্যান্ডেল আমি যখন এই হ্যান্ডেল গুলো সিলেক্ট করছি, তখন দেখেন আমার সবগুলোরই হ্যান্ডেল দেখাচ্ছে। সব যখন আমি অ্যাঙ্গেল পয়েন্ট গুলো সব সিলেক্ট করছি, তখন হচ্ছে আমার সব হ্যান্ডেল গুলো শো করতেছে। কিন্তু যদি আমি একটা করি, শুধু আমার একটা হ্যান্ডেলই দেখাবে একটার জন্য। আর এখন আবার এটা যদি ক্লিক করি, আমাকে সবগুলোর হ্যান্ডেল দেখাবে। ঠিক আছে, তাই না? সবগুলোর হ্যান্ডেল দেখাবে। আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। এই দেখেন, এটা ডিলিট করে দিই, আরো কাজ আছে আমাদের। এবার এটাতে আবার ফেরত আসি। এখানে হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশন টুলকে সিলেক্ট করব, করে যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করব। করার পর দেখেন একটা কর্নার আসতেছে। এই কর্নারটা আমরা এখান থেকে কি করতাম? এই কর্নার, এটা কিন্তু কর্নার। এই দেখেন আমার যখন আমার এই যে এই মাল্টিপল এটা অপশনটা করা আছে, আমাকে হ্যান্ডেল শো করতেছে, দেখছেন? আর যদি আমি এটা সিলেক্ট করি, হ্যান্ডেলগুলো কিন্তু আমাকে শো করতেছে না। আমাদের হ্যান্ডেল শো করার সবসময় প্রয়োজন নেই, কারণ আমরা সবসময় এটাতে ক্লিক করে রাখবো। ঠিক আছে, হ্যান্ডেল শো করলে অনেক সময় হয় কি, আমরা যেহেতু নতুন মানুষ, আমরা হ্যান্ডেলে গিয়ে ধরবো, পরে সে এবার আগের মতো থাকবে না, এলোমেলো হয়ে যাবে। তো যখন আপনাদের একটু নলেজ বাড়বে, তখন আপনি মনে করেন যে এটাকে আপনি মেনটেন করতে পারবেন। কারণ মানে নতুনরা তো বুঝতে পারে না কোথা থেকে কি হচ্ছে। যখন আপনি জানবেন স্পেসিফিকলি যে এই প্রবলেমটা সলিউশন এখানে, এখানে দিয়ে রাখছেন, দেখতেছেন সব হ্যান্ডেল হয়ে আছে, মন চাইলো একটু দেখি তো আগ্রহবশত,
শেপের 12টা বাজিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আবার এটা ধরলেন। হ্যাঁ, আর কোনো কাজ যদি ভুলে করে ফেলেন কন্ট্রোল জেড জেড দিবেন, তাহলে আপনি পূর্বের অবস্থায় ফেরত যাবেন। তাহলে এটা আমরা এটা এখানে দিই। এখন আসেন, এই যে এখানে কর্নার দেখাচ্ছে, এই চাইলে আপনি এই কর্নারের যে সাইজ চাই, কর্নার দেখেন আমি এটা চেঞ্জ করতেছি, আমরা এখানে কর্নারে এই জায়গাটা দেখেন অটোমেটিক্যালি কিন্তু ছোট বড় হচ্ছে। তো আপনি অনেক সময় হবে কি, আপনার মনে হবে যে আমি স্পেসিফিক একটা সাইজ দিব, তো সিলেক্ট করবেন, করে মনে করেন আমি এখানে 10 পিক্সেল কর্নার করব, ঠিক আছে, এখন 10 পিক্সেল কর্নার হয়ে গেছে। এখন আবার সিলেক্ট করার জন্য অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, এইভাবে হয়ে গেল, ঠিক আছে না? এই দেখেন কর্নার, কিন্তু কর্নারের যে পিক্সেলটা আমার কিন্তু ছোট বড় হচ্ছে। এবার চান এখানে তো কর্নারটা রাউন্ডেড করা আছে না, এই কর্নারটা আমি চাই যে একটু অন্য রকম হবে। এই যে দেখছেন এটা কি হয়ে গেছে, ভিতরে ঢুকে গেছে। ডিজাইন করার জন্য, অনেক সময় লোগো ডিজাইন করার সময় বা কোনো ডিজাইন করার সময় মনে হবে যে ভিতরের দিকে একটু শেপটা করে নিই। সব সময় যে আমাদের রাউন্ডেড লাগে ব্যাপারটা, অনেক সময় লাগে যে ভিতরে ঢুকা এটা লাগে, আবার এটাও করতে পারবেন, তাই না? আবার এই যে রেডিয়াসটাও দিতে পারবেন, রেডিয়াস রেডিয়াস দেখেন, আমি যখন রেডিয়াস বাড়াচ্ছি আমার কি চেঞ্জ হচ্ছে আপনারা লক্ষ্য করেন, আস্তে আস্তে আমার যে ইয়াটা ছিল এটা বড় হয়ে যাচ্ছে, রেডিয়াসটা বড় হয়ে যাচ্ছে না, আগে ছিল এইখানে, এখন বড়, এখন কমাই, এখন যদি আমি কমাই, এখানে যদি 10 দিই বা 20 দিলাম কি হবে, কমে গেল না? একইভাবে এটাকে আমি যদি আবার বাড়াই, তাহলে 50 দিই, তাহলে আমার এটা সাইজটা বেড়ে যাবে, রেডিয়াসটা। বুঝতে পারছি এতটুকু জায়গা। এবার আসেন কর্নার, এটা কিন্তু অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট, আপনি যদি যতই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, টুল সিলেক্ট করলে হবে না, সাথে সাথে অবজেক্টকেও সিলেক্ট করতে হবে। আপনি মনে করতেছেন আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করছি তার মানে আমার কাজ শুরু হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আপনি ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করছেন মানে হচ্ছে আমি এই টুলটা দিয়ে এখন কাজ করব। আমরা যখন কোনো যদি হচ্ছে কালারিং করতে যাই, আমরা ছোটবেলায় কালারিং করছি না, অনেক আঁকাউকি করছি, তো আমরা যেই কালার নিয়ে কাজ করি আগে তো ওই কালারটাকে নিতে হয়। আমার মানে আমি ব্লু কালার দিয়ে একটা স্কাই বানাবো, আমি ব্লু কালারটা নেওয়ার সাথে সাথে কি আমার স্কাই তৈরি হয়ে যাবে? ব্লু কালারটা নেওয়া মানে কি, যে আমি এই টুলটা নিলাম মানে এটা নিয়ে আমি এখন কাজ করব। শুধু টুল সিলেক্ট করলে হবে না, টুল নেওয়া মানে হচ্ছে আমি এখন ব্লু কালার রং পেন্সিলটা নিলাম, এখন নেওয়ার পর এখন তোমরা কাজ করতে হবে নাকি, সেই কাজটা হচ্ছে এইটা, যেটা সিলেক্ট করছি ঠিকই ডিরেক্ট সিলেকশন টুল বা এখান থেকে সিলেক্ট করছি ঠিকই, কিন্তু আমি এখানে কোনো অ্যাপ্লাই করি নাই, তাহলে কি আমার চেঞ্জ আসবে? আসবে না। তাহলে এখানে অ্যাপ্লাই করবো, এভাবে আমি অ্যাপ্লাই হইলো, এখন এখন দেখেন ছোট হচ্ছে বড় হচ্ছে। কর্নারের সাইড আপনি ডিজাইনটা এখান থেকে ভিতরে নিতে পারেন, সামনে নিতে পারেন, কর্নারে নিতে পারেন, মানে যেটা যে ডিজাইনের প্রয়োজনে যেটা দরকার সেটা করবেন। এবার আসেন এই পয়েন্টটাকে আমি এখন এই যে এখানে দেখেন কাট পাথ, এটা আমি কেটে দিব, এই পার্টটা একদমই কেটে দিব, মানে এই অ্যাঙ্কের পয়েন্টটা একবারই কেটে দিব। যদি আমি এই অ্যাঙ্কের পয়েন্ট, আমরা যে একটা রাস্তায় গেলাম, মনে হয় একটা রাস্তায় যাচ্ছি যাচ্ছি যেতে যেতে কি হচ্ছে, মাঝখানে একটা কি চলে গেছে, নদী চলে গেছে, কোনো ব্রিজ নাই কিছু নাই, ঠিক আছে, নদী চলে গেছে। তাহলে কি হলো, এই রাস্তাকে সম্পূর্ণ আলাদা করে দিছে কি ওই নদীটা। মনে করেন যদি এটা পুরোটা নদী হয়, বা সরি পুরোটা যদি এটা একটা যদি রাস্তা হয়, এটা যদি একটা রাস্তা হয় আর এটা যদি আমি ডিলিট করে দেই এই জায়গাটা, তাহলে কি হবে, এটা কি থাকবে? এই রাস্তাটা কি আমি তখন আর রাস্তা বলতে পারবো? বলতে পারবো এটা আলাদা একটা রাস্তা, এটা আলাদা একটা রাস্তা। তাহলে এটাকে আমি এখন কি করব, কাট করে দিব, এখানে এই দেখেন কাটের অপশন আছে, কাট করে দিলাম। এখন আমরা কোনো চেঞ্জ লক্ষ্য করতেছেন না, এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কি করব, এই জায়গাটা ধরবো, দেখেন সরি একটা জায়গায় কাটবে না, অবশ্যই আমরা যখন রাস্তার মধ্যে একটা ইন পয়েন্ট থাকবে একটা আউট পয়েন্ট থাকবে, তাহলে অবশ্যই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা তো আমরা ইন পয়েন্ট, কোনো না কোনো কর্নারে একটা ইন পয়েন্ট বা হচ্ছে শুরুর পয়েন্ট, তাহলে আমাদের দুইটা কর্নার কাটতে হবে। দুইটা সিলেক্ট করলাম অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে, এই দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম, এটা কাটলাম, দেখেন আমার হচ্ছে আমার এটা আলাদা হয়ে গেছে, এই পথটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এটা এখানে বুঝতে পারবেন, একটা সার্কেল নিলে বুঝতে পারবেন, স্কয়ার শেপে সম্পূর্ণটা বোঝা যাচ্ছে না, দেখেন এখানে। তাহলে আমি অ্যাঙ্কর পয়েন্ট কি করবো, অ্যাঙ্কর
ডিরেক্ট সিলেকশন টুল নিব, নিয়ে এই দুইটা পয়েন্টকে আমি সিলেক্ট করলাম, করার পর আমি এই পাত দিয়ে কাটলাম, কাটার পর কি হলো, এই অংশটা আমার আলাদা হয়ে গেছে, দেখছেন? মানে এখানে আমার ওই পয়েন্টটা আর নাই, তাই না? এই জায়গাটা আর নাই, এটা আমি পুরাটা কেটে ফেলছি। এবার আসেন কন্ট্রোল জেড দেই, দেওয়ার পর এখন আমি চাই এই জায়গাটা ডিলিট করব, ডিরেক্ট সিলেকশন টুল নেই, এই জায়গাটা ডিলিট করব, এই যে ডিলিট পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার, দেখেন এবার কি হয়েছে, আমরা একটা পয়েন্টে ডিলিট করতে পারলাম, একটা পয়েন্টকে ডিলিট করলাম, কিন্তু একটা পয়েন্টকে ডিলিট করার পর ওই জায়গাটা কি আমার কেটে গেছে? যায় না, এটা কিন্তু রাউন্ডেড হয়ে গেছে, মানে কি ওই পয়েন্টটা তুলে যাওয়ার পরও মনে করেন রাস্তার মাঝখানে আমরা একটা ব্রিজ দিয়ে দিছি, ওই পথটা কাটলেও আমাদের একটা ব্রিজ হয়ে আবার একটা নতুন রাস্তা তৈরি হয়ে গেছে, তাই না? একটা রাস্তার মাঝে যখন নদী চলে যায় উপরে আমরা ব্রিজ দেই না, ব্রিজ দিলে কি হয়, পথটা তো সে আবার নতুন করে পথ চলে আসে, ঠিক আছে? এবার বুঝছেন? অনেক সময় আপনার ডিজাইনের প্রয়োজনে অ্যাঙ্কেল পয়েন্ট ডিলিট করতে হতে পারে, অ্যাঙ্কেল পয়েন্ট কাটতে হতে পারে, অ্যাঙ্কেল পয়েন্ট কিন্তু একটা কাটা যায় না, দুইটা কাটতে হবে, এটা মনে রাখবেন। এখন দেখেন এখানে আমি আবার নিলাম, এখন দুইটা অ্যাঙ্কেল পয়েন্ট কাটবো আমি, এগুলা কাটাকাটি যে করছি এটা কোন টুল দিয়ে করতেছি? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতেছি। আবার সিলেকশন টুল দিয়ে সারাদিন সিলেক্ট করবেন আর কাটতে চাইবেন, যে ম্যাম আমি তো কাটতে পারতেছি না, হচ্ছে না, আমি স্পেসিফিক জায়গা কাটতে পারতেছি না, হ্যাঁ একটু কিন্তু মনে রাখবেন, দেখবেন। এই যে কেটে দিলাম না, এই দেখেন আমার এই জায়গাটা, সরি, এখন আমি কাটলাম যখন, তখন আমি হচ্ছে সিলেকশন টুলে গেলাম, গিয়ে এই জায়গাটা আমি আলাদা করে নিলাম, ঠিক আছে? কোন আগে দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এই জায়গাটা আমি কাটলাম, কাটার পর এই অ্যাঙ্কেল পয়েন্ট থাকা অবস্থাটা ধরবেন না, কারণ আমাদের ধরার কোনো অবজেক্ট সিলেক্ট করার টুলই হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলে যাব, এই যেমন এটা, ওইটাকে আবার যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি সরাই, মুভ করার টুলটাই তো সিলেকশন টুল না, আমি যে যে অংশটা কাটলাম সেটাকে তোমার সরাইতে হবে, তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কখনো সরাতে যাবেন না, সরাতে গেলে অবশ্যই সিলেকশন টুল দিয়ে সরাইতে হবে। সিলেকশন টুল আমাদের একই সাথে কিসের কাজ করে বলেন? একই সাথে সিলেকশনের কাজ করে, মুভের কাজ করে, মুভ করার কাজ করে, একই সাথে স্কেলিং করার কাজ করে। স্কেলিং মানে কি, ছোট করা বড় করার কাজ করে। আরো একটা কাজ করে সিলেকশন টুল, এই দেখেন আমি এখানে দেখেন, আমি আগে ধরছিলাম এই পাশে, এটা দিয়ে কি হয়েছে, ছোট বড় হয়েছে, এবার একটু উপরে ধরবেন, দেখেন কি করতেছে, এটা মুভের একটা ই আসতেছে যে তুমি মুভ করতে পারবা, তাহলে এইভাবে আমি এটাকে মুভও করতে পারবো, মুভ না সরি এটাকে রোটেট বলে, রোটেট করতে পারতেছি, তাই না? রোটেট করতে পারতেছি। এই যে এইভাবে ডিরেক্ট সিলেকশন টুল ধরা অবস্থায়, এই দেখেন বললেন না যদি শিফট ক্লিক করেন তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে হবে মুভ, রোটেট হবে, তাহলে ঠিক আছে না? এখন দেখেন আমি এটা আগের অবস্থায় ফেরত নিয়ে যাই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এখন এখানে আমি ধরলাম, ধরে শিফট ক্লিক করলাম, কিবোর্ডের শিফট ধরে রেখে, এখন আমি 0 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছে দেখেন, আমি ক্লিক করলাম 315 ডিগ্রি আসছে, তারপরে 270 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতেছে, দেখেন আমি 45 উপরে যখন গেছি, এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ কাজ করতেছে, অ্যান্টি ক্লক, ক্লক কোন পাশ থেকে আসে, এই পাশে আসে না, কিন্তু এটা অ্যান্টি ক্লক ওয়াইজ কাজ করতেছে, দেখেন ঘড়ির বিপরীত দিক, ঘড়ির কাঁটা এইভাবে চলে না, ডান পাশে চলে না, আর অ্যান্টি ক্লক হচ্ছে বাম পাশে, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের রোটেট হচ্ছে কিনা এটা আপনি লক্ষ্য করেন, প্রত্যেকটা 45 ডিগ্রি, দেখেন এখন 315 আছে না, এবার দেখেন 0 ডিগ্রি হয়ে গেছে, আবার যাবে এই 45 ডিগ্রি, এবার হচ্ছে 90 ডিগ্রি, 90 সাথে 45 যোগ করলে 135 ডিগ্রি, 135 সাথে 45 যোগ করলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। অনেক সময় আমাদের নির্দিষ্ট রোটেশন দরকার হয়, যে আমি একই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সব রোটেট করব,
তাই না? পারবেন না এবার? এটা কিন্তু অনেক একটা টুল দিয়ে আপনি অনেক কাজ করতে পারতেছেন। সিলেকশন টুল দিয়ে একই সাথে সিলেক্ট, একই সাথে মুভ করা, একই সাথে স্কেলিং করা, একই সাথে রোটেট করা, সিলেকশন টুলের অনেক কাজ। আর ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা অ্যাঙ্কের পয়েন্ট যে আছে, অ্যাঙ্কের পয়েন্টের যে রাউন্ডটা আছে, এই রাউন্ডটার কিন্তু ডিজাইনটা চেঞ্জ করতে পারতেছি। অনেক সময় ডিজাইন করার সময় আপনার এই রাউন্ডটা ছোট বড় বা ভিতরে ঢুকানো, সামনে নিয়ে আসা, এবার সমান করা, এইভাবে করতে পারবেন। এটা অবশ্যই করার জন্য আপনার এটা সিলেক্ট করতে হবে। আগে সিলেক্ট করলাম, করে আমার এই অপশনটা আসছে, কর্নারে যাব, এখান থেকে যে আপনার ডিজাইন মনে হয়, যে ডিজাইন প্রয়োজন সেই ডিজাইন নিয়ে কাজ করবেন। এখান থেকে আপনার ডিজাইনের স্পেসিফিক, যদি কখনো স্পেসিফিক একটা পিক্সেল আপনি ইয়া করতে চাচ্ছেন চারপাশে, এভাবে করলে তো আপনার মনে করছেন কি হবে, কোনো নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ধরে রাখতে পারবেন না। পারবেন? তো মনে করেন আপনি এই পাশে কত ডিগ্রি, এখানে 75 আছে, আপনি এই পাশে 75 নিতে চান, তাহলে কি হবে, এটাকে সিলেক্ট করে নিতে হবে। কর্নারটা গেল কই, এই যে এখানে দেখেন কর্নারে গেলাম, গিয়ে আমি এখানে 75 দিব, 75 দিব। কিন্তু আমাদের এটা হচ্ছে অন্য অ্যাঙ্গেলে ছিল ডিজাইনটা, এটা এইভাবে দিলাম। তাহলে আমার দুই পাশে যদি আমি একই সাইজ চাই, তখন আমরা ওই একই সাইজটা বসাই দিব। পারবেন না? আচ্ছা, আমাদের অনেক টুলসের কাজ আছে। এবার আসেন গ্রুপ টুল, গ্রুপ সিলেকশন টুল। এই যেটা গ্রুপ সিলেকশন টুলের আমাদের দেখাইছিলাম না, একটা সামনে প্লাস থাকবে, প্লাস। তাহলে আমরা গ্রুপ সিলেকশন টুলের জন্য আমি একটা আগে ডিজাইন ওপেন করে নিই। আমি একটা ডিজাইন তো না, একটা ফাইল রেডি করছি আপনাদের জন্য। এবার হচ্ছে গ্রুপ সিলেকশন টুল, ঠিক আছে? গ্রুপ মানে হচ্ছে আপনাদের দেখাই দিই, এটার জন্য মনে হয় এটার প্রয়োজন নাই, আমরা নতুন করে করি। আব্দুর রহমান স্যার, ক্লাসে মনোযোগ দেন। চশমা, আপনার চশমা কি গোলা হয়ে গেছে? এখন দেখেন, গ্রুপ মানে হচ্ছে একটা কন্টেনার। আমরা কন্টেনারের ভিতরে কি রাখি, কোনো খাদ্যদ্রব্য রাখি বা কোনো খাবার রাখি। কেন রাখি এখানে, জানো, আমরা একটা কন্টেনারের ভিতরে অনেকগুলো খাবার রাখতে পারি বা অনেক কিছু রাখতে পারি। মানে একই সাথে নিয়ে কন্টেনারের ভিতরে চানাচুর রাখলেন, বিস্কিট রাখলেন, ফলমূল রাখলেন, বা আপনার হচ্ছে চাল রাখলেন, ডাল রাখেন, সব একই কন্টেনারের ভিতরে অনেক কিছু রাখার জন্য। তো আমার যদি এগুলোকে চাল মনে করেন, সরি চাল না, চাল খুবই ছোট জিনিস, এগুলোকে মনে করেন একটা বিস্কিট, এটা মনে করেন একটা চানাচুরের কালার দিই, হ্যাঁ এটা মানে চানাচুর, হ্যাঁ এটা কি দিবেন, এটা মনে করেন চিপস দিলেন। চিপস কোন কালারের হয়? আচ্ছা, এটা তো, আচ্ছা লাল কালারের কি কোনো চিপস আছে? নাই তো। আচ্ছা যাক, একই সাথে আপনি বিস্কিট রাখলেন, চানাচুর রাখলেন, আর হচ্ছে চিপস রাখবেন একটা কন্টেনারের ভিতরে, যেন আমরা কি করি, ওই পুরো কন্টেনারটা নিয়ে গেলে আমাদের একসাথে চানাচুরও যায়, বিস্কিটে যায়, আবার চিপসও চলে যায়, তাই না? কন্টেনারটা যদি একসাথে কোথাও নিয়ে যায়, একসাথে তিনটে যায় তো নাকি? তো সে গ্রুপ হচ্ছে সেটার কাজ করে, কন্টেনারের কাজ করে। এই দেখেন তিনটা করলাম, কন্ট্রোল জি দিলে একটা আমার কন্টেনার হয়ে যাবে। কন্টেনারের ভিতরে তিনটা অবজেক্টই থাকবে, কন্ট্রোল জি হয়ে গেল না? তিনটা হয়ে গেল। এখন আমি মনে করেন এই কন্টেনারটা মনে করেন ছোট, এই কন্টেনারটাকে আমি আরেকটা কন্টেনারের ভিতরে ঢুকাবো, মানে থাকে না কন্টেনারের ভিতরে কন্টেনার রাখা যায়, এটা একটা কন্টেনার, এটা আরেকটা কন্টেনার। আমি চাচ্ছি দুইটা কন্টেনার আবার একখানে করব। আবার কি করব, কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিলে কি হয়, গ্রুপ হয়ে যায়। এবার তাহলে বলেন এখানে কয়টা গ্রুপ আছে? দুইটা গ্রুপ। প্রথমে এই তিনটা অবজেক্ট মিলে একটা গ্রুপ করলাম। আপনারা কি অবজেক্ট থেকে চারটা বলতেছেন? অবজেক্ট,
কন্টেনারের ভিতরে আমরা যে চানাচুর রাখছি, বিস্কিট, চিপস রাখছি, চিপস গুলো কি কন্টেনার? ওগুলো কি একটা অবজেক্ট না? তাহলে প্রত্যেকটা একটা আলাদা আলাদা একটা অবজেক্ট। এই তিনটা মিলে আমার একটা, আমি প্রথমে একটা কি করলাম, কন্টেনার করলাম, পরে আরেকটা কন্টেনারের ভিতরে তাকে ঢুকাইলাম। তাহলে কয়টা এখানে কন্টেনার আমার এখন বর্তমানে? দুইটা কন্টেনার। এবার আসেন, আমার কিন্তু গ্রুপ এখানে হচ্ছে, যখন গ্রুপ সিলেকশন টুলটাকে সিলেক্ট করব, তখন আমি যে কোনো একটা অবজেক্টের উপর যখন ক্লিক করব, শুধু অবজেক্টটা সিলেক্ট হবে। এখানে সিলেক্ট থাকা অবস্থায় যখন আমি আরেকটা ক্লিক করব, তখন আমার গ্রুপটা সিলেক্ট হবে, প্রথম গ্রুপটা দেখেন সিলেক্ট হয়ে গেছে। প্রথম গ্রুপে কে কে ছিল আমার? লাল, মানে বিস্কিট চানাচুর আর চিপস ছিল, তাই না? এবার যদি আমি আরেকটা সিলেক্ট করে আরেকটা ক্লিক করি, তাহলে আমার পরবর্তী কন্টেনারটাও সিলেক্ট হয়ে যাবে। বুঝছি? প্রথম সিলেক্ট অবজেক্ট, পরে আগে যদি আমি আরো কন্টেনার ঢুকাইতাম, যদি আরেকটা ক্লিক করতাম, ওই অবজেক্ট ওই কন্টেনারটা আমার ক্লিক হয়ে যেত, তাই না? বুঝতে পারছি কি না? বুঝছি? আহা, আচ্ছা ঠিক আছে। যে সব ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে, যখন ফিল কালারটা আপনার সেম থাকবে, যে সব ডিজাইনের মধ্যে ফিল কালার একই ধরনের থাকবে, সেসব ডিজাইন সিলেক্ট করবে। দেখেন আমি আমাদের টলারেন্সটা এখানে ছিল, আপনার বাড়াই নেবেন, কমাই নেবেন যতটুকু দরকার টলারেন্স। এখন আপনি দেখেন এই লালটার উপর আমি ক্লিক করব, দেখেন যেখানে যেখানে আমার লাল আছে, সেই অবজেক্ট গুলো আমার শুধু সিলেক্ট করছে, তাই না? যে অবজেক্ট গুলোতে লাল আছে, আপনি যদি চান সবুজটা, তাহলে শুধু একটা সবুজের উপর ক্লিক করবেন। একটা সবুজ ক্লিক করলাম, সব সবুজ গুলা ক্লিক করছে। টলারেন্সটা একটু বাড়াই কমাই, দেখি টলারেন্স বাড়ালে কি দেখায় আমাদের। দেখেন টলারেন্স যত বাড়াবেন আমরা সব সিলেক্ট করে ফেলবো, তার মানে আমাদের টলারেন্স বাড়ানো যাবে না, আমাদের টলারেন্স একটু কমাই নিতে হবে। তাহলে আমরা টলারেন্স কমাইলে আমার শুধু স্পেসিফিক বস্তুটাকে আমরা সিলেক্ট করবে, দেখেন, তাই না? তাহলে টলারেন্স বাড়ালে কি হবে, আমার পুরো অবজেক্টটাকে সিলেক্ট, যত কালার আছে সবগুলোকে ধরবে। আর যদি টলারেন্স কমাই, তাহলে যেই ফিল কালারটা চেঞ্জ করব, সেই ফিল কালারের উপর একটা ক্লিক করব, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার ফিল কালার হলো, এবার আমরা আসেন ফিল কালারটা অফ করি, আমরা আসি স্ট্রোক কালারে। দেখেন আমার যে সব ডিজাইনের উপর স্ট্রোক আছে, স্ট্রোক তো মানে বুঝেন বাউন্ডারি, দেখেন বাউন্ডারিতে আলাদা আলাদা কালার দেওয়া আছে, এগুলো আমি সিলেক্ট করবো। দেখেন এমন একটা অবজেক্টে সিলেক্ট করতে হবে যার বাউন্ডারি আছে, তো এখানে একটা বাউন্ডারি আছে, ক্লিক করলাম, তাহলে দেখেন টলারেন্সটা একটু কমাই নি। এখানে একটা বিষয় লক্ষ্য করছেন, স্ট্রোক কালার বলছে এখানে, তার মানে যে সব স্ট্রোক কালার কালো, সেই স্ট্রোক কালার কি শুধু ধরছে, লাল স্ট্রোক কালার গুলো কিন্তু ধরে নাই, ধরছে? এবার আমি লালকে ক্লিক করবো, দেখেন লাল গুলার যেসব স্ট্রোক কালার লাল আছে, শুধু ওই স্ট্রোক কালারকে ধরছে, তাই না? একই কালারে ধরছে। এবার আসলে স্ট্রোক কালারটা আমি অফ করে দিলাম, এবার স্ট্রোক উইডটা দিই। এবার দেখেন স্ট্রোক উইড আমাকে চেক করে নেই কোন স্ট্রোকের উইড কত, এটাকে দেখে নেই। এখানে স্ট্রোক উইড দেওয়া আছে 3, তাহলে আছে আমরা স্ট্রোক উইডটা 3 করে নেই এখানে, তাহলে বুঝতে পারবো যেসব স্ট্রোকের 3 কালার সেটা। এবার ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করব, করে এই ছোট যে স্ট্রোক উইড হচ্ছে 3 সেটা ক্লিক করব, দেখেন যেসব স্ট্রোকের উইড 3 শুধু সেগুলাই ধরছে, বুঝছেন না? এবার আসেন এটা যদি 6 করে দিই, এটা 6 করে দিই, এই যে 6 করে দিলাম, দেখেন শুধু 6 ওয়ালা গুলোকে ধরছে, বাকিগুলোকে কিন্তু ধরে নাই। অনেক মজার জিনিস। এবার আসেন অপাসিটি, অপাসিটি বুঝেন? এই যে এই অবজেক্টটা ক্লিক করছে, দেখেন এর অপাসিটি হচ্ছে 40%। এটাকে যার অপাসিটি যত বেশি, 100 করে দিলাম, অপাসিটি মানে হচ্ছে যত বেশি সে তত বেশি ভিজিবল, অপাসিটি যত বেশি তত বেশি ভিজিবল। আর অপাসিটি যদি আমি 0 করে দিই, এই অবজেক্টটা কি আমি দেখতে পারবো না, এই হারাই গেছে, তাই না?
যার অপাসিটি যত বেশি তাই সে তত বেশি ভিজিবল। তো এটা 40% ছিল, আমি এটাকে 40% করে দেই। তাহলে যেসব অবজেক্টের অপাসিটি 40% সেগুলাকেই ধরবে। তাহলে আমি এখানে 40% লিখে দেই। এবার হচ্ছে ম্যাজিক ওয়ান টুল ক্লিক করি, এটা 40%। দেখেন যে সব অবজেক্টগুলোর অপাসিটি 40% সেগুলোকে শুধু ধরছে। এবার অপাসিটিকে আমি 100% করে দিব। এই দেখেন এখানে অপাসিটি টলারেন্সটা মানে টলারেন্স বেশি হয়ে গেলে সে কাজ কম করতেছে আর কি, বুঝছেন? তাহলে যে অপাসিটি যদি এখানে 40% যেগুলো সেগুলো আমরা ধরতেছে, আবার অপাসিটি যদি আপনি এগুলো চেঞ্জ করেন এগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আশা করি এই জায়গাটা বুঝাইতে পারছি। এবার আসেন শেপ টুল নিয়ে আমরা কাজ করব। এখন শেপ টুল কি আছে, এই যে শেপ টুল নামে একটা আলাদা টুল বার আছে। এখানে আপনাদের বলছি এটাকে ক্লিক, এর ভিতরে আর কি কি টুল আছে এটা ক্লিক করার জন্য রাইট বাটন ক্লিক করবেন, চলে যাবেন, এইটা ক্লিক করবেন, এটা বাইরে চলে আসবে। তাহলে একসাথে আপনার সব শেপ টুলের কাজ করতে পারবেন। এখন শেপ টুল, এবার আসেন আর্টবোর্ড টুল সিলেক্ট করি, আর্টবোর্ডটা নেই। এবার আসেন আর্টবোর্ডটা যদি মুভ করি, এই যে বাটনটা যদি অবজেক্ট সহ মুভ করি তাহলে এটা ক্লিক করবো, আর অবজেক্ট সহ যদি না করি ক্লিক করবো না। তাহলে আমি এটা কপি করবো, আর্টবোর্ডটা ক্লিক কপি করবো। এটা গত ক্লাসের পড়া আর্টবোর্ড কিভাবে কাজ করে, পুরো আর্টবোর্ডের বিষয়টা দেখানো হয়েছে গত ক্লাসে। আর্টবোর্ড, পুরো আর্টবোর্ডটা ভালো করে জানাতে হবে, নাহলে আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন না। নতুন একটা আমি আর্টবোর্ড নিলাম, নিয়ে হচ্ছে যে শেপ টুল, এটাকে বলা হচ্ছে রেক্টেঙ্গুলার, এটাকে বলা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার, এটাকে বলছে এলিপস, এলিপস। দেখেন স্মার্ট গাইড আমাকে শো করতেছে কোনখানে সেন্টার। এটা হচ্ছে আমাদের, এটা কি বলে ষষ্ঠভুজ না পঞ্চভুজ। এবার দেখুন যখন আপনি সিলেক্ট করবেন, এই অবস্থায় যদি আপনি মাউসের আমার কিবোর্ডের যদি অ্যারো কি আছে না, আপার অ্যারো, এটা ক্লিক করেন তাহলে একটা করে কর্নার যুক্ত হবে। আর যদি লোয়ার যে কিটা আছে এটা যদি অ্যারোটা ক্লিক করেন তাহলে একটা করে কর্নার কি হবে, মাইনাস হবে। এবং মাইনাস হতে হতে লাস্ট পর্যায়ে সে একটা কি হয়ে যাবে, ত্রিভুজ হয়ে যাবে, তারপর চতুর্ভুজ, পঞ্চভুজ, এভাবে হবে। এরপর আছে আমাদের স্টার। স্টার ভাবে ধরলেন, স্টারের এখন কয়টা পাঁচ ইয়া আছে, কর্নার আছে 5টা। চাইলে আপনি স্টারের কর্নার বাড়াইতে পারেন। আপার কি দেখেন এটা সান হয়ে যাবে, এটা সান এরকম করে আঁকে না, মানে সুন্দর। কাজ শিখলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবে, শুধু কাজ শিখতে হবে, ডিজাইন করা ইম্পর্টেন্ট না। কাজ শিখলে যে কোনো ডিজাইন দেখেই করতে পারবে। আপার অ্যারো ক্লিক করলে কর্নার বাড়বে, লোয়ার অ্যারো ক্লিক করলে কর্নার কমবে। এবার আসেন এগুলো তো নিলাম না, এগুলাকে আমি একটু সাইজটা ছোট করে নিই। এবার আসেন এটাকে আমি ডাবল ক্লিক করব, এখানে অল ধরে ক্লিক করব, মনে করেন এটা সিলেক্ট করলাম, পরে অল ধরলাম, ধরে একটা ক্লিক করলাম, দেখেন আমাকে একটা ডায়লগ বক্স দিছে। এই যে রেক্টাঙ্গুলারটা আপনি নিচ্ছেন তার হাইট উইথ কতটুকু নেবেন, হাইট কত নেবেন, আমি উইথ মনে করেন উইথ নিব মনে করেন 1000। 1000 তো বেশি হয়ে যাবে কারণ তখন আর্টবোর্ডের সাইজ চলে আসবে। মনে করেন আমি লিখে নিলাম এখানে 500 নিলাম, 500 নিলাম। আর আমি হাইটটা নিলাম মনে করেন 250, 250 পিক্সেল নিলাম। আপনি যদি এখানে পিক্সেল নিতে চান পিক্সেল দিবেন, যদি ইঞ্চ নিতে চান ইঞ্চ, আইএন লিখবেন, আইএন ইঞ্চ, এখানে অটোমেটিক্যালি ইঞ্চ দিবে। এখানে যেহেতু আমাদের এই পিক্সেল বেস আমরা ডকুমেন্ট নিছি কেন আমাদের পিক্সেল শো করতেছে। আমি ক্লিক করলাম, দেখেন আমাদের রেক্টেঙ্গুলার একটা কত বড় দিয়ে দিছে, দেখছেন 500 বাই 250 ফিটের, 250 পিক্সেলের আর কি, ছোট নিতে নেওয়ার লাগতো। অল ধরলাম, ধরে আবার ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, অল ধরে রেখে ক্লিক করলাম, ডায়লগ বক্স দিলে সাইজটা আমার বেশি বড় হয়ে গেছে, এখানে 500 হবে। ওকে বুঝছে না? একইভাবে রাউন্ডেড শেপটা নিব, নিয়ে অল ধরবো, ধরে আবার একটা ক্লিক করবো, নিয়ে দেখেন এবার কিন্তু এর সাথে আলাদা একটা জিনিস এক্সট্রা অ্যাড হয়েছে হাইট উইডথের সাথে, সেটা হচ্ছে কর্নার রেডিয়াস। আপনি কর্নারের যে নিবেন, রাউন্ডেড না এটা,
আমরা কর্নার আরেক জায়গা থেকে সেট করছিলাম, মনে আছে? কন্ট্রোল প্যানেল থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেকশন থাকা অবস্থায়। এবার এখান থেকে আপনি কর্নার চেঞ্জ করতে পারবেন। মনে করেন 500/20 আছে, আমি কর্নারটা মানে 20 দিব বা 30 দিব, 30 পিক্সেল কর্নার হবে। এই দেখেন 30 পিক্সেলের কর্নার দিয়ে দিচ্ছে। আবার বৃত্তটাকে সিলেক্ট করব, করে অল ধরবো, অল ধরে রেখে একটা ক্লিক করব, এখানে দেখেন আমার সাইজ দিয়ে রাখছে। মানে আপনি এখান থেকে যে ফ্রি হ্যান্ডে বৃত্ত বানাতে পারবেন, সাথে সাথে আপনি আপনার যে চাহিদা, আপনি কত সাইজের বৃত্ত নেবেন। বৃত্তের কি থাকে, লম্বা একটা রেডিয়াস থাকে না, রেডিয়াস এখানে দেয় নাই। আমরা মেইনলি বৃত্ত আঁকতে গেলে রেডিয়াস দিয়ে আঁকি, কম্পাস মানে কম্পাসের ভিতরে নিয়ে রুলার কম্পাস দিয়ে রেডিয়াস আঁকি, কিন্তু এখানে তারা হাইট উইডথ দিছে। আর বৃত্ত আঁকতে গেলে অবশ্যই হাইট আর উইথ সমান হইতে হবে, তাহলে বৃত্তটা আপনি বৃত্ত পাবেন। আর যদি কোনো কারণে কম বেশি দেন, মনে করেন 446 পিক্সেল আছে, মনে করেন 300 দিলাম, তাহলে এটা আমার ইলিপস হয়ে যাবে। ইলিপস যেটাকে ডিম্বাকার বলে, আমরা ডিম্বাকার যেটাকে বলি। এই দেখেন ইলিপস হয়ে গেছে, তাই না? যদি সমান সমান সাইজ দিই তাহলে আমাকে বৃত্ত দিবে, আর যদি আমি একটু কম বেশি সাইজ দিই তাহলে আমাকে তারা ইলিপস দিবে। তাহলে আমি বৃত্ত নিবে, যেহেতু একই সাইজ দিব, হাইট উইথ, এই যে বৃত্ত দিয়ে দিছে। একইভাবে স্টার ক্লিক করবেন, করে অল ধরবেন, ধরে একটা ক্লিক করে দিবেন। এবার দেখেন রেডিয়াস, স্টারের রেডিয়াস 1-2 পয়েন্ট দিছে। পয়েন্ট মানে বুঝছেন, আপনি কয়টা কর্নার চান, রেডিয়াসের যে বাহুগুলো আছে, তাই না? কয়টা চান? আমি মনে করেন এখানে 5টা চাই। আর প্রথম রেডিয়াস হচ্ছে কোনটা, যেটা বাইরে আছে, আর দ্বিতীয় রেডিয়াস হচ্ছে যেটা ভিতরে আছে। সবসময় বাইরের 2 নাম্বার রেডিয়াসটাও ছোট হবে, আর 1 নাম্বার রেডিয়াসটা বড় হবে। তাই আমি এখানে 150 দিই, 150 দিয়ে, আর এখানে একটা 50 দিয়ে আমি, এই দেখেন আমার স্টার দিয়ে দিছে। আপনার ডিজাইনের সাপেক্ষে আপনি এটা ছোট ওটা বড় করতে পারেন। রেডিয়াস বুঝছেন, কোন রেডিয়াস এখানে বুঝাইছে? প্রথম রেডিয়াস হচ্ছে, প্রথম রেডিয়াস হচ্ছে, তার নামে একটা সিলেক্ট করে নিয়ে আমি একটা জানি, প্রথম রেডিয়াস হচ্ছে এখান থেকে এখানে, আর দ্বিতীয় রেডিয়াস হচ্ছে এখান থেকে এখানে, বুঝছেন? আর এই যে আপনার এটাকে বলা হচ্ছে পয়েন্ট, মানে এই যে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে তো আমি সার্কেল নিয়ে ফেলছি, এই যে এখানে একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তাহলে এখানে 5টা পয়েন্ট নিছিলাম, মনে আছে? তাহলে এখানে 5টা পয়েন্ট। আশা করি বুঝাইতে পারছি। অনেক সুন্দর জিনিস আজকে শেখাইছি, বাসায় প্র্যাকটিস করবেন। এবার ডিজাইন জিনিসটা শিখবেন, মজায় মজায় করবেন। আগে তো ইন্টারফেস ছিল, হয়তো বুঝতে পারেন না এই বিষয়গুলা, কিন্তু ওগুলো খুবই গুরুত্বপূর্ণ ইন্টারফেসের পড়াগুলো। তাহলে আমাদের শেপের কাজ কিন্তু শেষ। আর এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের জন্য, ঠিক আছে? আমরা যদি বেসিক করতেছি, বেসিকটা শিখি, অ্যাডভান্স আমরা পরে। বেসিকটাকে আমাদের শক্ত করলে অ্যাডভান্স আমাদের জন্য কোনো কষ্টই হবে না, নিজেরাই শিখতে পারবো যদি আপনার শেখার আগ্রহ থাকে। এবার আসেন আরেকটা টুল নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে দেখেন ব্রাশ টুল। ঠিক আছে, এখানে ব্রাশ টুল আছে, একটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, আর একটা হচ্ছে ব্লক ব্রাশ টুল। আমি কোনো শর্টকাট বলতেছি না, আপনাদের শীট দেওয়া আছে সেখান থেকে পড়তে পারবেন, অথবা এখান থেকে দেখে দেখে শিখবেন, অথবা যদি মনে হয় নিজের তৈরি শর্টকাট বানাবেন, কিভাবে শর্টকাট হচ্ছে কাস্টমাইজ করা হয় সেটা আমরা দেখাইছি, কাস্টমাইজ করতে পারবেন। আমি কোনো শর্টকাটের কথা এখন বলতেছি না, এখন জাস্ট আমরা টুলসে আছি। পেইন্ট ব্রাশের সাইজটা আমরা কেমনে বাড়াবো, যত স্ট্রোক বাড়াবো আমার পেইন্ট ব্রাশের সাইজটা বাড়বে, ঠিক আছে? এটা কত, 1 পিক্সেলে কাজ করতেছে না? এখন আমি এটাকে বাড়াই দিব, 10 পিক্সেল করে দিলাম, দেখেন আমার সাইজটা মোটা হয়ে গেল। তাহলে ব্রাশের সাইজটা নির্ভর করবে কার উপর, স্ট্রোকের সাইজের উপর। 40 স্ট্রোক নিছি, সাইজটা বেড়ে গেছে। তাহলে আপনার কোন লেভেলের ব্রাশ দরকার, আপনি সেটা নিয়ে কাজ করবেন। এবার আসুন ব্লক ব্রাশের সাইজটা দেখেন, এখান থেকে বাড়াইতে পারবেন আপনি। আমি যেহেতু 40 নিচ্ছি আগে, তখন আমি এখানে 70 নিব, 70 না 60 নিলাম, তাহলে সাইজটা আরো বেড়ে গেছে। এটা ব্লক ব্রাশ নিলাম আমি। এবার আসেন দুইটাই দুই ব্রাশ, এখন দুই ব্রাশের মধ্যে পার্থক্য কি, আমরা পার্থক্য লক্ষ্য করব। এই দুটো কেটে দেই, এই ব্রাশটা আর এটা হচ্ছে পেন ব্রাশ দিয়ে করছি, আর এটা ব্লক ব্রাশ দিয়ে করছি, তাই না? এবার আসেন এটা একটু কালারটা চেঞ্জ করতে যাই আমি। দেখেন কালার চেঞ্জ করতে গেলে এ শুধু আমাকে স্ট্রোকের পারমিশন দিচ্ছে, আর বাকিটা কি অফ হয়ে আছে, তাই না?
অফ হয়ে আছে। যখন আমি কোনো লাইন বানাবো ব্রাশ দিয়ে তখন শুধু স্ট্রোকের পারমিশন পাবো, আমি কিন্তু ফিলের পারমিশনটা এখানে পাচ্ছি না। আর আমি ব্লক ব্রাশটা যখন ক্লিক করতেছি তখন দেখেন আমি এখানে ফিলের পারমিশন পাচ্ছি, স্ট্রোকটা এখানে পাচ্ছি না, কিন্তু আমি এখানে স্ট্রোক দিয়ে দিতে পারি। তার মানে কি বোঝাচ্ছে, ব্লক ব্রাশটা মেইনলি হচ্ছে একটা শেপ তৈরি করে, শেপ, বুঝছেন, যে শেপের আমরা চাইলে স্ট্রোক দিতে পারি, ফিলও দিতে পারি। এতক্ষণ আমরা শেপ নিয়ে কাজ করলাম না, যে শেপের আমরা ফিল ছিল স্ট্রোক ছিল, ব্লক ব্রাশের ক্ষেত্রেও সেই রকম। এখন আমি স্ট্রোক দিয়ে দিলাম, দেখেন স্ট্রোকের সাইজটা ছোট তাই দেখা যাচ্ছে না, একটু সাইজটা বাড়াই দিই তাহলে দেখতে পারবো। দেখেন কালারটা একটু বেশি ডার্ক করে দিই, সাইজটা একটু বাড়াই দিই, স্ট্রোক সাইজটা দেখছেন। এবার আমি এর একটু ইয়া করি, এরও আমি একই ব্রাশ দিয়ে পেইন্ট করছি না, একই একই অ্যাঙ্গেলে পেইন্ট করছি, তো এবার আমি একে ইয়া দিব, কালার দিব, ফিল কালার দিব, লাল দিই। দেখেন কি দেখাচ্ছে, এ হচ্ছে কি স্ট্রোক কালার নিছে আর এ কি নিছে, ফিল কালার নিছে, তাই না? দেখেন এ কিন্তু আর একটা ইয়া দেখাচ্ছে, স্ট্রোকের একটা লাইন দেখাচ্ছে, এ কিন্তু ওই লাইনটা দেখাচ্ছে না মধ্যে, মানে এটা শেপ, শেপের মধ্যে কোনো লাইন নাই, আর স্ট্রোকের একটা লাইন আছে, তাই না? এই দুই ব্রাশের পার্থক্য বুঝতে পারছি। এবার আসেন আরেকটা বিষয়, এই দুই ব্রাশ দিয়ে আমরা একটা, এই ব্রাশ আর এই ব্রাশ দিয়ে আমরা একটা শেপ তৈরি করার চেষ্টা করব। শেপ তৈরি করলাম, এবার এটা কোন ব্রাশ দিয়ে করছি, পেন ব্রাশ দিয়ে করছি, এবার ব্লক ব্রাশ দিয়ে একটা শেপ তৈরি করব, মানে একটার সাথে আরেকটা যখন ইন্টারসেক্ট করে আর কি, আমাদের এই দুইটা লাইনে কি ইন্টারসেক্ট করছিল, এটা জাস্ট একটা লাইন আঁকাইছি, এটা আমি ইন্টারসেক্ট করছি, একটা লাইনের সাথে আরেকটা লাইন দেখেন যুক্ত করে দিছি। এটা যখন যুক্ত করলাম তখন এখানে দেখেন আমি ফিল কালারটা দিচ্ছি, তখন কিন্তু তার ভিতরের কালারটা চেঞ্জ হচ্ছে, তার নিজের কিন্তু কালারটা স্ট্রোক কালারটা নিচ্ছে। আর এটা দেখেন এটা কিন্তু ফিলে কনভার্ট হয়ে গেছে। একে যদি আমি এখন স্ট্রোক দিই না, আলাদা থেকে বাইরে বাইরে দিয়ে আমার স্ট্রোক দিতে হবে, বুঝছি? তাহলে ব্লক ব্রাশ কি নেয়, স্ট্রোক নেয়, ব্লক ব্রাশ না, পেন ব্রাশ হচ্ছে স্ট্রোক নেয়, আর ব্লক ব্রাশ কি নেয়, ফিল নেয়। দেখেন দুইটা কিন্তু একই ডিজাইনে করছি আমি, কিন্তু দুইটার পার্থক্য দেখেন আপনি, বুঝতে পারছেন? আর একটা বিষয় হচ্ছে একই কালার যখন, একই কালার নিয়ে যখন ব্রাশ করবেন আপনি ব্লক ব্রাশ দিয়ে, মনে করেন এটা আমি ইয়া কালার নিচ্ছি, এটার ফিলটা স্ট্রোকটা বন্ধ করে দিই, ব্লক ব্রাশ নিয়ে যখন আমি একই কালার নিয়ে যখন এই যে এটা আমি একটা করছি না, ডিলিট করি, আমার সাইজটা বড় লাগবে একটু, সাইজটা বড় করে নিলাম, 10 করে, 10টাও ছোট হয়ে গেছে। ও সরি, এটা তো আমার ফিলই না নিচ্ছি আমি, পেন ব্রাশ সাইজটাকে একটু বাড়াই দিলাম, পেন ব্রাশ নিলাম, এবার হচ্ছে আমি নিব ব্লক ব্রাশ। এবার দেখেন আমি করলাম না, এই ব্লক ব্রাশ দিয়ে আমি এর উপর একটু আঁকবো, এর উপর দিয়ে আঁকলাম, এটা পেন ব্রাশ নিছি না আমি, এটা পেন ব্রাশ দিয়ে এর উপর আঁকলাম, তাহলে দেখেন পার্থক্য দেখেন। এবার সিলেক্ট করেন, দেখেন এটা কিন্তু আলাদা, এর সাথে এর মিলে যায় না, এ কিন্তু আলাদা, একটার সাথে আরেকটা কি হয়নি, মিলন ঘটে না এখানে। আর এখানে দেখেন একটার সাথে আরেকটা কি হয়ে গেছে, মিলে গেছে, এটা আলাদা একটা শেপ হয়ে গেছে, তাই না? বুঝতে পারছি? এটা ব্লক ব্রাশ, একই কালারের ব্রাশ সে সংযুক্ত করে। আমি যদি একই কালারের ব্রাশ নেই আবার যদি এখানে পেইন্ট করি তারপরও সে সংযুক্ত করবে, দেখেন এটা আমি হচ্ছে পেইন্ট ব্রাশ দিয়ে করছি, হয়তো এখানে সংযুক্ত করছে না। এবার হচ্ছে আমি এখানে ব্লক ব্রাশটা নেই, নিয়ে দেখেন সংযুক্ত করে দিলাম, দেখেন
আর আমি পেন ব্রাশ নিয়ে যদি আরেকটা সংযুক্ত করতে চাই, আমাকে আলাদা, সব আলাদা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, সব আলাদা। আশা করি বুঝতে পারছি, পার্থক্যটা বুঝছেন পেন ব্রাশ আর ব্লব ব্রাশের মধ্যে। আপনারা আরো বুঝতে পারবেন যখন নিজেরা কাজ করবেন, ঠিক আছে? মেন পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন, আপনাদের পার্থক্যটা বুঝিয়ে দিলাম আর কি। এবার আসেন শেপার টুল। শেপার টুল হচ্ছে আপনি ফ্রি হ্যান্ডে, আমরা এতক্ষণ শেপ তৈরি করছি না, শেপার টুল দিয়ে আপনি ফ্রি হ্যান্ডে শেপ তৈরি করতে পারবেন। এটা হচ্ছে দেখেন, আমি যদি একটা ত্রিভুজ আঁকতে চাই, এভাবে নিলাম নিলাম নিলাম, এভাবে লাগাই দিলাম, আমার ত্রিভুজ হয়ে গেছে। আবার এভাবে নিলাম নিলাম, কিন্তু এখানে আপনি নির্দিষ্ট কোনো ত্রিভুজের সাইজ পাবেন না, আপনাকে সে একটা অ্যানালাইসিস করে একটা ত্রিভুজ বানাই দিবে। হ্যাঁ, এটা আসলে কোনো কাজ নাই, যতটা শেপ টুলের কাজ আছে দেখেন, আমি 5টা নিয়েছি তো, এইভাবে এইভাবে এইভাবে। হ্যাঁ, আমাকে সে অটোমেটিক নিজের থেকে শিখবে। সে নিজে বুঝবে যে সে আমি কি তৈরি করতে চাচ্ছি। ডিপেন্ডিং অন দা পয়েন্ট, মানে কয়টা পয়েন্ট দিয়েছেন সেগুলো, হ্যাঁ যে কয়টা পয়েন্ট দিয়েছেন সেই কয়টা। হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক বলছো, হ্যাঁ, যে কয়টা পয়েন্ট সে দেখবে সেই পয়েন্ট অনুযায়ী সে সে শেপ তৈরি করবে। এবার আমি মনে হয় ইয়া করবো, স্কোয়ার শেপ করবো, একটু মানে বর্গাকার করবো। আমার বর্গ দিছে, যদি একটা বড় করি, এটা ছোট করি, এটা করে এইভাবে করি, এবার আমাকে আয়ত দিবে। আয়ত দিচ্ছে, আসলে এটা কোনো ওইভাবে ব্যবহার নাই, ঠিক আছে? কারণ আমরা তো ডিজাইন করতে গেলে আমাদের একটা নির্দিষ্ট সাইজ লাগবে, এইভাবে আমাদের জন্য এটা ইয়া না। তারপর আমি শিখাই দিলাম শেপার টুলের কাজটা কি। হ্যাঁ, শেপার টুল দিয়ে মেইনলি মনে হয় শুধু সার্কেল বানানো যায়। সার্কেলটা দিয়ে বানানো দেখায়, সার্কেল, ইলিপস, বুঝছেন? মানে যেভাবে দিবেন সে সেভাবে বানাই দিবে। কিন্তু এখানে মনে হয় স্টার বানানো যায় না, মনে হয়, দেখি তো স্টার বানাতে পারি কিনা সে। না, স্টার পারে না, শুধু সে ইলিপস মানে সার্কেল পারে, ত্রিকোণ মানে ত্রিভুজ পারে, বর্গ পারে, আয়ত পারে, এগুলো পারে, ঠিক আছে? এবার আসেন পেন্সিল টুল। আপনি যে ব্লক ব্রাশের কাজ করছেন, পেন্সিল টুল একই একই কাজ। ব্লক ব্রাশ যেমন পাত নিছে, শেপ নিছে, পেন্সিল টুলও সেম। কিন্তু পেন্সিল টুল কি করে, যেমন ব্লক ব্রাশের উপর যখন আমরা আলাদা এইভাবে ব্রাশ করছি না, তখন কিন্তু সে কি করছে, এটা কানেক্ট করে নিছে, মানে সেটা এটার সাথে এটা ইন্টারসেক্ট করে এটা আলাদা একটা শেপ বানিয়ে দিছে। পেন্সিল টুল কিন্তু সেটা করে না। পেন্সিল টুলের সাথে কিন্তু আবার পেইন্ট ব্রাশের একটু সামঞ্জস্যতা আছে, তাই না? এখানে আবার কি ম্যাচ করতেছে না, কিন্তু ব্লক ব্রাশের সাথে কানেকশন আছে, কিন্তু কোন দিক দিয়ে ফিল নেয়, এ হচ্ছে ফিল নেয়। আপনি আবার পেন্সিল টুলের সাইজ বাড়াতে পারবেন, দেখি সাইজ বাড়ে কিনা। আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন মাঝে মধ্যে, ঠিক আছে? এই যে পেন্সিল টুলের সাইজ বাড়াইলাম, পেন্সিল টুল হচ্ছে একদম পেইন্ট ব্রাশের মতো কাজ করতেছে। এবার আসেন পেন্সিল টুলের মেইন পেইন্ট ব্রাশ কাজ করে কি, মেইনলি ব্রাশ করতে কাজ করে, বিভিন্ন ধরনের যে পেইন্ট করে মানুষ ব্রাশ দিয়ে, পেইন্ট ব্রাশ সে কাজ করে। আর ব্লক ব্রাশ হচ্ছে বিভিন্ন ধরনের শেপ তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে? ব্লক ব্রাশ দিয়ে মনে করতে আপনি চাচ্ছেন যে ব্রাশটা দিয়ে আপনি একটা শেপ একটার সাথে আরেকটা কানেক্ট করবেন। মানে এইভাবে মনে করেন, এটা মেইনলি যে যারা ওয়াকম ব্যবহার করে, ওই যে পেন থাকে যে ওয়াকম দিয়ে যে পেন দিয়ে আঁকে, হ্যাঁ, এটা তাদের জন্য সুবিধা। এটা আমরা এই মাউস দিয়ে আর কি সোজা হয়, মাউস দিয়ে কি হচ্ছে দেখেন না, এলোমেলো। যাক, কাজটা শিখে রাখেন। আর পেন্সিল টুল দিয়ে মেইনলি কাজ করে, স্কেচিং এর কাজ করা হয়। তো আমরা একটা নিছি, এটা আমরা ফাইল নিছি, এটা আমরা ওপেন করি একটু। আমি একটু আগে আপনার আসার একটা পাতা আমি করছি, এটা একটু বাড়াইনি। হ্যাঁ, শিফট ধরলে এই দেখেন কোনো কিছু, কন্ট্রোল জেড, মনে করেন কোনো কিছু আপনি একদম সেন্টার থেকে আপনি বড় করতে চাচ্ছেন, তাহলে কি করবেন, অল্ট ধরবেন, অল্ট। সেন্টার থেকে তাকে যদি বড় করতে চান তাহলে অল্ট, আর যদি তার হচ্ছে প্রপোর্শনটা ঠিক রাখতে চান তাহলে সেটা হচ্ছে শিফট। দেখেন আমি যদি এখন অল্ট না ধরি তাহলে এই পাতাটা কিন্তু সেন্টার থেকে বড় হবে না। দেখেন আমি এভাবে রাখলাম, অল্ট ধরি নেই, শুধু শিফট ধরছি, পাতাটা দেখেন আমার এই পাশ থেকে আসছে, এই পাশ থেকে বড় হচ্ছে। আর যদি আমি এখন অল্ট ধরতাম তাহলে একদম একদম সেন্টার থেকে সে বড় হতো।
এগুলা যে বলতেছি শুধু বলার জন্য না, এগুলা যেন কাজে প্র্যাকটিস করেন। এগুলা কেউ বলে দিবে না, নিজে নিজে শিখতে হবে। তাহলে এই লেয়ারটা আমার আছে, এটাকে আমি স্কেচিং করব পেন্সিল টুল দিয়ে। তার আগে কি করব, এটা যেন না নড়ে, এটাকে লক করতে হবে না? লক করার অপশন কি? কন্ট্রোল 2। যদি লক করার কিছু খুঁজে না পান, অবজেক্টে যাবেন, গিয়ে দেখেন এই যে লকের শর্টকাটস আছে, এই যে এখানে যদি লক করে ফেলছি, এখানে লকের শর্টকাট দেখাচ্ছে না। দাঁড়ান, কন্ট্রোল-alt-2 দিয়ে আমি আনলক করে নিই আগে। এবার অবজেক্টে যাবেন, দেখেন এখানে লকের শর্টকাট দেখাবে। কন্ট্রোল 2, যে জায়গাটা সিলেক্ট করবেন সেটার কন্ট্রোল 2। এখন এটা সিলেক্ট করা আছে, কন্ট্রোল 2 দিলাম, আমার লক হয়ে গেল। এবার আমি পেন্সিল টুল নিব, পেন্সিল টুল আমি আমি যতটুকু যেভাবে পারি আর কি সিলেক্ট করে নিই আর কি। অনেক সময় হয় কি, আমার হচ্ছে এটা তো রাস্টার গ্রাফিক্স না, ইমেজ রাস্টার গ্রাফিক্স না ভেক্টর গ্রাফিক্স? রাস্টার গ্রাফিক্স। তো এটাকে কি আমার ভেক্টরে কনভার্ট করতে হবে না? ভেক্টরে কনভার্ট করার একটাই উপায়, সেটা হচ্ছে আমি পেন্সিল টুল দিয়ে করতে পারি। যে কোনো ভাবে আমি ভেক্টর করতে, মানে ভেক্টরে কনভার্ট করতে পারি কিনা। আর আপনাদের বলছি যে ভেক্টর গ্রাফিক্স কাজ করে শেপ, লাইন, কার্ভ, এগুলো হচ্ছে ভেক্টর গ্রাফিক্স এর কাজ। হ্যাঁ, দেখছেন আমি একটা কোনো মতো একটা মোটামুটি একটা আউটলাইন বার করছি। এটা কিন্তু কি পাত, এখানে কিন্তু কোনো স্ট্রোক নাই, কোনো ফিল নাই, তাই না? যার যেই ডিজাইন, মানে যেই লাইনের কোনো ফিল নাই, স্ট্রোক নাই, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় পাত। হ্যাঁ, তাহলে এখানে স্ট্রোকটা দিয়ে নেই। কোনো কারণে যদি এখানে কালার খুঁজে না পান, এখানে যাবেন, ডিফল্ট কালার আছে কিনা, ডিফল্ট কালার গুলো এগুলো নিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটা কালার দিয়ে নেই, সবুজ কালারে নেই, যেহেতু আমার পাটটা সবুজ। ফিলও পাওয়া দিতে পারেন, এটা দিতে পারেন। এখানে মোটামুটি কিন্তু আমাদের একটা স্কেচ চলে আসছে। ওইটার মধ্যে এখন না আসুক, কিন্তু এটা আসছে, ঠিক আছে। কোনো কিছু যদি আপনারা ড্রয়িং করতে চান একটা ইমেজ থেকে, তাহলে আপনি পেন্সিল টুল দিয়ে এভাবে ড্রয়িং করে নিতে পারেন। মোটামুটি আসছে না, পাতার সাইজটা আসছে না? এভাবে কিন্তু লোগো ডিজাইন করার ক্ষেত্রে মানুষ পেন্সিল টুল ব্যবহার করে। কি করে অনেক সময় লোগো ডিজাইনের ক্ষেত্রে মনে করেন একটা বাঘের মুখ লাগবে লোগোর ভিতরে, কি করবে সে? একটা বাঘের একটা ইমেজ আনলো, এনে এইভাবে স্কেচিং করে মানুষ, এভাবে ডিজাইন করে। ইলাস্ট্রেশনের ব্যাপারগুলো আর কি, ইলাস্ট্রেশন কি মানুষ নিজের মনে, যারা আর্টিস্ট তারা ছাড়া কি আমরা পারবো মনের মাধুরী মিশিয়ে একটা পশু আঁকাইতে বা একটা ফুল আঁকাইতে? আমাদের কি করতে হবে, আমাদের একটা হচ্ছে ইমেজ লাগবে, যে ইমেজকে আমরা স্কেচিং করে সেটাকে হয়তো জাস্ট আমরা একটু কনভার্ট করতে পারবো না, এটাকে জাস্ট চেঞ্জ করতে পারবো। মনে করেন আপনি চাচ্ছেন যে এই জায়গাটা আমি চেঞ্জ করবো, এই পার্টটা সিলেক্ট করলাম, করে এটা মানে একটু এই পাশে নিতে পারলাম, এটা চেঞ্জ করতে পারবো আমরা। কিন্তু আমরা তো আর অ্যাকুরেট কিছু পারবো না। এই যে একটু হ্যান্ডেলটা এইভাবে ধরলাম, বা এটা একটু বাড়াইতে চাই, এইভাবে বাড়াইতে নিলাম। এবার আমরা আগামী ক্লাসে পেন টুলের কাজ করব, তখন আমরা পেন টুল সম্পর্কে সম্পূর্ণ জানবো। এবার স্কেচিং ব্যাপারটা বুঝছি কিনা, পেন টুল দিয়ে পেন্সিল, সরি এটা পেন্সিল টুল, পেন্সিল টুল দিয়ে আমরা হচ্ছে কিসের কাজ করি? স্কেচিং এর কাজ করি। আমরা কলম পেন্সিল দিয়ে স্কেচিং করি না? জি, স্কেচিং করি কেন জানো? এটা মুছতে পারি, আমরা মুছতে পারি, আবার লাগাতে পারি। এবার আসেন, কোনো কারণে আমার তো কন্ট্রোল-Z দিই, হ্যাঁ কন্ট্রোল-Z কাজ করতেছে, কন্ট্রোল-Z কেন দিচ্ছি বলেন তো? কন্ট্রোল-Z দিচ্ছি আন্ডু করার জন্য। আমি যে ভুলগুলো করছি সেই ভুলগুলো যেন আর না হয়। এবার আসেন, আমার পেন্সিল টুল দিয়ে আমার তো আরো কিছু বাকি আছে, আমি এই জায়গাটা তো করিনি। এইটা এটা নিবেন আর কি, একদম যে কারেক্ট হবে ব্যাপারটা এরকম না, রাফ নিয়ে নিলেন আর কি। আপনারা হচ্ছে এখানে কি কালার দিয়ে নিবেন, স্ট্রোক কালার দিয়ে দিবেন। আমি কালার নেই ভুলে, আপনারা কালার দিয়ে তারপর ড্র করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর আমি যদি এটা লক করে নিছি আমার কোনো সমস্যা নাই, এরকম কালার দিয়ে নিব। স্ট্রোক কালার দেওয়ার জন্য আমি পাতা থেকে স্ট্রোক কালার নিব। তাহলে এটা কি করব, এটা আগে সিলেক্ট করে নিব, নেওয়ার পর আইড্রপার টুল নিব, আইড্রপার টুল এইভাবে নিলাম।
এবার দেখি কি অবস্থা আমাদের স্কেচিং এর। ও হ্যাঁ, যান যান, নামাজ পড়ে আসেন, দাঁড়ান আমি তাহলে ইয়া করে দিই। এবার পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমি এই যে মধ্যের যে শিরাগুলো আছে শিরাগুলো আঁকানোর চেষ্টা করি। এবার আমি সিলেকশন টুল নিয়ে এগুলোকে আলাদা করি। আলাদা করলাম, আসলে এগুলা আগে গ্রুপ করে নিতে হবে আমাদের, বুঝছেন? এটা ভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, দিয়ে গ্রুপ হয়ে গেল, তাহলে আমাদের আর এগুলো নড়াচড়া করবে না। এবার হচ্ছে আমরা একটা সাইজটা, আমরা স্ট্রোক সাইজটা দিয়ে দিই। কালারটা হচ্ছে আমরা তাহলে পাতা থেকেই নিই, নিয়ে স্ট্রোকের সাইজটা একটু বাড়াই নিই। এখন দেখো আমার মোটামুটি লেভেলে কিন্তু একটা পাতা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি আরো যদি ভালোভাবে স্কেচিং করতাম আরো ভালোভাবে হইতো। এবার দেখেন একটা বিষয় লক্ষ্য করেন, এটাকে আমি ইয়ে করি কন্ট্রোল, এটাকে আনগ্রুপ করে নিই, নেওয়ার পর একটা বিষয় লক্ষ্য করেন যে এখানে আমার যে পাতগুলো আছে এই পাতগুলো আমি একটু সরাতে চাই, নিজের মতো করে কাস্টমাইজ করতে চাই। এভাবে একটু মুভ করলাম সিলেকশন টুল দিয়ে। এবার দেখেন এখানে কিন্তু কিছু টুল আছে, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। এবার দেখেন আমি এটাকে কি করব, এই যে এই জায়গাটা ক্লিক করে আমি এই টুলবারটা বাইরে নিয়ে আসি, তাহলে একবার আমি সবগুলো অ্যাক্সেস করতে পারবো। এটা হচ্ছে স্মুথ টুল, ঠিক আছে? স্মুথ টুল কেন, এই দেখেন আমার যে পার্টটা আছে এটাকে ক্লিক করি, স্মুথ টুল ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমার অ্যাঙ্কার পয়েন্টগুলো খুব কাছাকাছি আছে। অনেক সময় হয় কি ডিজাইনে এত বেশি অ্যাঙ্কার পয়েন্ট চলে এসেছে আমার ডিজাইনটা অনেক ভারী হয়ে যায়, বা ডিজাইনটা একটু যদি স্মুথ করি তাহলে ডিজাইনটা দেখতেও সুন্দর লাগে, আর আমার যে ফাইলটা আছে সেই ফাইলের সাইজটাও কমে যায়। তাহলে আমি এই স্মুথ টুলটা নিয়ে যদি পাতের উপর ক্লিক করি দেখবেন আমার পাতটা একটু স্মুথ হয়ে যাচ্ছে, পাতটা একটু স্মুথ হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে এই জায়গাগুলো স্মুথ হোক, তাহলে বেশি একটু ইয়া করে আছে। যে জায়গাগুলো সিলেক্ট করব সেই জায়গাগুলো স্মুথ হচ্ছে, মানে অ্যাঙ্কেল পয়েন্টগুলো দিয়ে আমি স্মুথ করতে পারছি। কোনো কারণে যদি ডিজাইন আমি স্কেচিং করতে গিয়ে কোনো জায়গায় একটু এলোমেলো হয়ে গেল, কোনো জায়গায় একটু বেশি হয়ে গেল, এটা কোনো সমস্যা নেই, আমি স্মুথ টুল দিয়ে আপনার ডিজাইনটাকে বা আপনার স্কেচিংটাকে হচ্ছে স্মুথ করে নিতে পারবেন, তাই না? আপনি কি মানে বিষয়গুলো লক্ষ্য করতে পারছেন কিনা? এখানে ক্লিক করে আনলাম এই জায়গাটা, স্মুথ হয়ে গেল। পার্থক্য লক্ষ্য করতে পারাটা ইম্পর্টেন্ট, পার্থক্য হচ্ছে কিনা। এভাবে আমরা স্মুথ টুলের কাজ করবে। আর এটা হচ্ছে জয়েন্ট টুল। মনে করেন আমি এই পাতের মাথার সাথে এই পাতের মাথাটা জয়েন করব, তো এটা জয়েন করার জন্য কি করব, আমি এই দুইটা একখানে নিয়ে আসব, আসার পর এই দুইটার মাথা সিলেক্ট করব, করার পর এই যে জয়েন্ট টুল আছে এই জয়েন্ট টুল দিয়ে আমি এখানে জয়েন করে দিব। দেখেন জয়েন হয়ে গেছে, কিন্তু এখানে এটা কিন্তু জয়েন হয়ে গেছে, তাই না? তো এভাবে আপনার যে এবার দেখি এই মাথাটার সাথে আমার হচ্ছে এই পাতার এই জায়গাটা একটু জয়েন করবো, তো কি করবো, এটা সিলেক্ট করবো, আগে সিলেক্ট করলাম, জয়েন টুল নিলাম, এখানে জয়েন করে এক মাথা জয়েন হয়েছে, আরেক মাথা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে স্পেসিফিক ইয়া লাগবে আর কি আমার, এক মাথা থেকে আরেক মাথা। তাহলে এগুলো আসলে জয়েন করা ওইভাবে সম্ভব না, কারণ একটার সাথে জয়েন হচ্ছে আর একটা রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনার অনেক সময় কাজের প্রয়োজনের ক্ষেত্রে দুই দুই ডিজাইনের মাথা জয়েন করাইতে পারেন। তো আমি এই দেখি এই দুইটা মাথা জয়েন হয় কিনা, ডিরেক্ট সিলেকশন টুল নেই, নিয়ে এই দুইটা অ্যাঙ্কেল পয়েন্ট আমি সিলেক্ট করি, করে জয়েন টুল নিয়ে কাজ হয় কিনা, দেখেন জয়েন হয়ে গেছে, তাই না? তাহলে আমি আবার যদি কি করি, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অ্যাঙ্কেল পয়েন্টের মাথা আর এই অঙ্কেল পয়েন্টের মাথা
এটা সিলেক্ট করলাম, করে শিফট ধরে রাখবো। হ্যাঁ, একসাথে দুইটা সিলেক্ট করলে শিফট ধরে সিলেক্ট করতে হবে। দুইটা সিলেক্ট হয়ে গেছে আমার মাথা ডিরেক্ট সিলেকশন। এবার আমি এটা জয়েন্ট টুল করে একটু কাছাকাছি আসতে হবে, এটা তো অনেক দূরে। ডিরেক্ট সিলেকশন টুল নেই, নিয়ে এটা একটু কাছাকাছি নিয়ে আসি, নিয়ে ডিরেক্ট সিলেকশন নিয়ে দুইটারই মাথা সিলেক্ট করলাম, করে এখন জয়েন্ট টুল নিব। দেখেন সিলেক্ট হয়ে গেছে, জয়েন হয়ে গেছে, তাই না? দুইটার মাথা জয়েন হয়ে গেছে, তাহলে আমরা জয়েন করতে পারতেছি। আর আপনি যদি চান যে আপনি ইরেজ করবেন, এই পার্টটা ইরেজ করবেন, তাহলে যে পাত ইরেজার টুল দিয়ে এইভাবে ইরেজ করে। ইরেজ হচ্ছে না কেন? এই যে ইরেজ হয়ে গেছে। সরি, আমি ইয়া করতেছিলাম আর কি, এইভাবে ইরেজ করতে হবে। যে কোনো পাতে ধরবেন, এই পার্টটা ক্লিক হয়ে যাবে, সিলেক্ট করে নিতে হবে আগে। সিলেক্ট করলাম, ইরেজ করতে চাই পার্টটা, এটা ক্লিক করব, ক্লিক হয়ে যাবে। আসলে এটা সমস্যা কি আমি বুঝতে পারছি না, আমি কাজ করছে না। আমরা হচ্ছে আগামী ক্লাসে দেখাবো কেন কাজ করতেছে না। এখানে তো পাত ইরেজ হওয়ার কথা। এই যে হয়েছে, মানে একটা পাতের সাথে আরেকটা পাত হচ্ছে, দেখছেন? যেই পার্টটা সিলেক্ট থাকবে শুধু সেই পার্টটা ইরেজ হবে। তাহলে সিলেক্ট করছি, তাহলে কাটতে চাইলা অ্যাঙ্কেল পয়েন্ট আছে কিনা, এটা মেইন কথা। অ্যাঙ্কেল পয়েন্ট যদি থাকে তাহলে হবে না, অ্যাঙ্কেল পয়েন্ট নাই, বুঝছেন? এই কারণে কাটতেছে না। অ্যাঙ্কেল পয়েন্ট বুঝছেন বিষয়টা? এখানে একটা অ্যাঙ্কেল পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কেল পয়েন্ট, মাঝখানে যদি অ্যাঙ্কেল পয়েন্ট থাকতো তাহলে কাটতো, বুঝছেন? এখানে অনেকগুলো অ্যাঙ্কেল পয়েন্ট ছিল, এখানে কাটছে। আচ্ছা, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যদি পারেন তো ভালো, না পেলে আমরা আবার এটা দেখবো। এবার আসেন, আমরা হচ্ছে দেখবো পাথ ফাইন্ডার। আমরা শেপ তৈরি করা শিখলাম না, এবার শেপকে কিভাবে কাটবো, জয়েন করবো, এগুলো শিখবো। এবার দেখেন আমরা উইন্ডোতে যাব, গিয়ে এখান থেকে পাথ ফাইন্ডার লিখে পাথ ফাইন্ডার খুঁজবো। এই যে পাথ ফাইন্ডার, এখানে শর্টকাট আছে, চাইলে এটা ব্যবহার করতে পারেন। এই যে পাথ ফাইন্ডার আমরা পাইছি, এখানে এটা ঢুকাই দিলাম। এই যে পাথ ফাইন্ডার, ঠিক আছে, তাই না? এবার দেখেন এই পাথ ফাইন্ডার মোডে কি হচ্ছে, আমি যদি এই দুটো কি করি, এই এই দুইটা সিলেক্ট করা অবস্থায় যদি আমি এটা ক্লিক করি, তাহলে আমার এই দুইটা শেপ কি হবে, একত্র হয়ে যাবে। আগে আগে দেখি এখানে কয়টা শেপ আছে। এই যে একটা শেপ, এখানে আরেকটা শেপ, একটা দুইটা শেপ। তাহলে কি হবে, এই দুইটা শেপ আমি ধরবো, দুইটা শেপ একসাথে ক্লিক করব, করে যদি আমি এটা ক্লিক করি, এটা হচ্ছে ইউনাইট। দেখেন এখানে নাম দেওয়া আছে, ইউনিট অল ক্লিক, এখানে ইউনিট লেখা আছে। তার মানে যদি ইউনিট করি, তাহলে দেখেন দুইটা শেপ আমার একত্র হয়ে গেল, ইউনিট হয়ে গেল, তাই না? এবার আমি এই দুইটা শেপ ক্লিক করি, করে যদি আমি বাকিটা করি, বড়টা করি, দেখেন মাইনাস ফ্রন্ট, মানে প্রথমে যে শেপটা আছে এটা ব্যাকে আছে, এটা ফ্রন্টে আছে, এটা ফ্রন্টে উপরে আছে। তাহলে কে মাইনাস হবে, যে উপরে আছে সে মাইনাস হবে, তাই না? এই দেখেন এখানে মাইনাস, মাইনাস ফ্রন্ট, দেখেন উপরেরটা মাইনাস হয়ে গেছে, এবং সাথে সাথে পিছনে যে জায়গাটুকু জুড়ে সে ছিল সবটুকু নিয়ে চলে গেছে। আবার দেখি, এই দেখেন সবটুকু নিয়ে চলে গেছে। এবার পরের শেপটা দেখি, পরে কি আছে, যে অংশটুকু দুইজনের মধ্যে, যে অংশটুকু দুইজনের মধ্যে কি আছে, মিল আছে, মিল, দুইজনের মধ্যে মিল আছে না? কোন জায়গাটুকু মিল আছে, দেখেন এই জায়গাটুকু মিল আছে, এই জায়গাটুকু মিল আছে না মধ্যে, তাহলে এই জায়গাটুকু শুধু থাকবে, বাকি জায়গাটা থাকবে না। এখানে কি লিখছে, ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে কি, দুইজন যেখানে মিল হয়েছে সেই জায়গাটুকু শুধু থাকবে। এই দেখেন, বুঝছেন? এবার এই দুটো শেপের মধ্যে কি, যে জায়গাটা মিল আছে সেটা হারায় যাবে, বাকিগুলো থাকবে। এক্সক্লুড মানে যে জায়গাটুকু মিল আছে সেগুলো এক্সক্লুড হয়ে যাবে, হারায় যাবে। তাহলে এই দেখেন হারাই গেছে, তাই না?
তাহলে আমরা আবার একটু ব্যাক করি, কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জেড দিই, দিয়ে আমরা আমাদের স্যার যেহেতু আসছে আব্দুর রহমান স্যার, আব্দুর রহমান স্যার প্রথমে এই কোন পাথকে কাটার জন্য, ইউনিট করার জন্য আমাদের একটা উইন্ডো প্যানেলে গিয়ে আমরা পাবো পাথ ফাইন্ডার, এটা ক্লিক করে দিব, গেলাম পাথ ফাইন্ডার ক্লিক করে দিলাম। ঠিক আছে, আমাদের শেপ নিয়ে তো আমরা কাজ করলাম, কিন্তু আমাদের তো শেপ অনেক সময় কাটতে হতে পারে, জয়েন করতে হতে পারে, তো এগুলা দিয়ে তো আমরা লোগো ডিজাইন করব বিভিন্ন ধরনের। তো এগুলা যদি আমরা বেসিকটা না জানি তাহলে কিন্তু আমরা করতে পারবো না। তা কি করব, দুইটা শেপ নিছি আমরা, দেখেন এখানে দুইটা শেপ, প্রত্যেকটারই দুইটা করে শেপ আছে এখানে, দেখেন আমি নাড়াতে করতেছি। প্রথম শেপে দুইটা শেপ আমি যখন সিলেক্ট করব, করার পর পাথফাইন্ডার অপশনের প্রথম অপশনটা ইউনিটটা ক্লিক করলে হবে কি, দুইটা শেপ আমার একত্র হয়ে যাবে, যে জায়গাটুকু তাদের মধ্যে মিল আছে, যতটুকু মিল নাই সব মিলিয়ে তারা একত্র হয়ে যাবে, ইউনিট মোড এটা। তারপরে পরের দুইটা সিলেক্ট করে এটা দেখেন মাইনাস ফ্রন্ট, প্রথমে যে প্রথম ফ্রন্টে কি আছে, ব্যাকে কি আছে এটাকে দেখতে হবে, ফ্রন্টে আছে এটা আর ব্যাকে আছে এটা। এবার দেখেন যে ফ্রন্টে আছে দুই শেপের মধ্যে সে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেছে। ইলাস্ট্রেটরে যে জিনিসটা দেখবেন কালো মানে সেটা হাইড হয়ে গেছে, আর যে জিনিসটা দেখবেন সাদা সেটা দেখা যাচ্ছে। এখানে দেখেন কালো, কালোটা হাইড হয়ে গেছে। অন্ধকারে কি আমরা কিছু দেখতে পারি? সব মনে রাখবেন যে কালো অংশগুলো এখানে যেটা দেখাচ্ছে যেটা কালো সেটা মানে নাই, আর যেটা সাদা সেটা দৃশ্যমান। তাহলে এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট হইলো। পরেরটা হচ্ছে এখানে দৃশ্যমান কি, সাদা অংশটুকু, মানে বোঝা যাচ্ছে যে দুইটা যেখানে মিলন হয়েছে, দুইটার মিলন যেটা হয়েছে সেই জায়গাটা শুধু থাকবে আর বাকিগুলো থাকবে না। গেল। আবার এই দুটো দেখি, দেখেন যে 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 দুইটা জায়গার মিল আছে সেটা থাকবে না, বাকি জায়গা থাকবে। এবার আমরা ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আপনার কোন অংশটা লাগতে পারে আপনি তো বুঝবেন যে আমার এই অংশটাকে লাগবে বা এই অংশটা লাগবে না, তখন সেই অনুযায়ী আপনি এটা কাজ করবেন। এবার আসেন কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার পূর্বের অবস্থানে ফেরত যাই। ঠিক আছে, এবার দেখেন এই দুইটা ক্লিক সিলেক্ট করার করে আমি যখন অল্ট ক্লিক করব, অল্ট ক্লিক করে ধরে রেখে আমি যখন এটা ক্লিক করব, কি হলো, ইউনিট হয়েছে না? ইউনিট হয়েছে, কিন্তু একটা মজার বিষয় হচ্ছে আমরা ডাবল ক্লিক করলে এটা কিন্তু আবার চেঞ্জ করতে পারি, তাই না? চেঞ্জ করতে পারতেছি আমরা, দেখেন কোন দিকে আমরা রাখবো কোন দিকে রাখবো না আমরা চেঞ্জ করতে পারতেছি। কিন্তু আগের অপশনটাতে কিন্তু আমরা যখন অল্ট ধরে করি নাই, এখন দেখেন এই দুইটার মধ্যে আমরা একই করতেছি, কিন্তু এখানে অল ধরতেছি না, না ধরে এটা ক্লিক করতেছি। দেখেন এটা কিন্তু চেঞ্জ করার সুযোগ নাই, কোনো চেঞ্জ করতে পারতেছে না, এটা আগের অবস্থা নেই, যা করছিলাম তাই আছে। ঠিক আছে, তো আপনারা সব সময় কি করবেন, যেন ডিজাইনটা আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, যেন চেঞ্জ করতে পারেন এইভাবে করবেন, পরবর্তীতে চেঞ্জ করা যায় এমন ভাবে ডিজাইন করবেন। একবারই একবারই কেটে গেল তাহলে তো আপনারা চেঞ্জ করতে পারছেন না। তাহলে চেঞ্জ করার জন্য কি করতে হবে, অল ধরে রাখে তারপর এই অপশনগুলো ক্লিক করতে হবে। তাহলে এই দুটো আমরা অল্ট ধরলাম, ধরে এই অপশনটা ক্লিক করলাম, অল্ট মাইনাস ফ্রন্ট। দেখেন আপনার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা তো কেটে গেছে, কিন্তু এটাতে আরো একটা আছে, দেখেন আমি ডাউন ক্লিক করবেন, এটা চাইলে আপনি এইভাবে মাইনাস করতে পারবেন, তাই না? লোগো ডিজাইন করার সময় কিন্তু লাগে যে অনেক অনেক পার্ট মাঝে মধ্যে কেটে ফেলতে হয়, কিন্তু আপনি পরবর্তীতে যদি লোগোটা আবার চেঞ্জ করতে পারবেন এই অপশনটা দিলে। মনে করেন আপনার কোনো কারণে এতটুকু চেঞ্জ করছেন, আপনার লোগোতে লাগবে আর একটু বড় জায়গা লাগবে, তাই না? প্রথমবার যদি কেটে ফেলেন আপনাকে আবার প্রথম থেকে কাজ করতে হবে। আর এই অপশনটা থাকলে আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। একইভাবে এটা অল ধরবো, ধরে এটা ক্লিক করব। আমি এক জিনিস বারবার দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, যেন আপনারা বুঝতে পারেন। তাহলে ডাবল ক্লিক করব, করে এই জায়গাটা দেখেন বাড়াইতে পারবো কমাইতে পারবো, দুইটার মধ্যে যে ইন্টারসেকশন হয়েছিল ইন্টারসেকশন কমাইতে পারবো বাড়াইতে পারবো, ডানে নিব বামে নিব, যা ইচ্ছা করতে পারবো। এবার এটা কি করব, অল ধরে রেখে সেম, বুঝছেন না? একটা হচ্ছে অল ধরে রেখে করছি, আর একটা অল ধরি নাই। খুব মজার বিষয়, দেখেন মজা লাগতেছে না? মনে হচ্ছে একটা পানির মতো কাজ করতেছে, লিকুইডের মতো, যেখানে নিচ্ছি সেখানে সাদা হচ্ছে, যেখানে নিচ্ছি না সেখানে ইয়ে হচ্ছে।
এটা কাজ শেষ। হ্যাঁ, এবার আসেন পরের কাজে আসেন। এটা প্রথমটা কাজ করলাম আমরা শেপ বিল্ডারের কাজ করলাম, শেপ মুড। ঠিক আছে, এটা শেপ মুডের কাজ করলাম। এটা কিন্তু আপনি চাইলে পূর্বের অবস্থানে ফেরত নিতে পারেন, মানে এটাকে আপনি চেঞ্জ করতে পারেন অল্ট ধরে রেখে। আর আপনার মনে করেন যখন আপনার কোনো কাজ শেষ হয়ে গেল, মনে করেন এই কাজটা শেষ হয়ে গেল, এটা আপনি চাইলে তো ইয়ে করতে পারবেন না। মনে করেন এটা কাজ শেষ হয়ে গেছে আপনার, এটাই ফাইনাল। পরে কি করবেন, যদি মনে করেন এটা ক্লিক করে এক্সপ্যান্ড করে দিবেন, এক্সপ্যান্ড করে দিলেন, তাহলে এখন আর আপনি চেঞ্জ করতে পারবেন না। এখন চাইলে আর এবারে যদি আপনি চেঞ্জ করতে চান, দেখেন এই কাটা অংশগুলো চেঞ্জ করতে পারবেন ডাবল ক্লিক করে। এখানে কাটার অপশন ছিল বলে না চেঞ্জ করতে পারছেন, এই জায়গায় তো আর কাটার অপশন নাই, তাই না? এটা আমি যদি এক্সপ্যান্ড করে দিই, না এটা যদি এক্সপ্যান্ড করে দিই, এটা তো আর চেঞ্জ করার সুযোগ নাই, ওটা তো না কাটার অপশন ছিল না, চেঞ্জ করছেন। তাহলে বুঝছেন কখন চেঞ্জ করতে পারবেন কখন পারবেন না। এখানে এক্সপ্যান্ড অপশন আসবে যখন অল ক্লিক করবেন। এখন এই অপশনটা তো চলে গেছে ম্যাম, এটা আবার প্রোগ্রাম কোন অপশনটা? যে এক্সপেরিয়েন্স যেটা এটা যে আমরা করে ফেলছি এটা তো আর আসবে না, ব্যাক হবে না। কন্ট্রোল জেড দিয়ে যতক্ষণ ব্যাক পাইতে পারেন, এরপরে আর পাবেন না। তাহলে আপনাকে আবার নতুন করে ডিজাইন করতে হবে। যখন ডিজাইনে আপনি একবার এক্সপ্যান্ড করে ফেলছেন, এটা যদি ভুল হয়ে যায় তাহলে আপনাকে আবার নতুন করে ডিজাইন করতে হবে। এই কারণে আমাদের করতে হবে কি, অল ধরে রেখে ডিজাইন করে রাখতে হবে। ঠিক আছে, যাতে পরবর্তীতে এক্সপ্যান্ড অপশনটা না করলে পরবর্তীতে আপনি যেন ফাইলটা যখন ওপেন করবেন তখন আপনি আবার এটা এডিট করতে পারবেন ডাবল ক্লিক করে। এবার আসেন পরের মোড, পাথ ফাইন্ডার মোড। ঠিক আছে, এবার আছে এই দুটো ক্লিক করছি ধরে, এখানে দেখেন এটা কি লেখা আছে, ডিভাইড, মানে আমার যত অংশ আছে সব ডিভিশন হয়ে যাবে। যেখানে যেখানে ক্লিক করে দেই তারপরে আপনি বুঝতে পারবেন। এই দেখেন এটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে, হয় আনগ্রুপ করে নেবেন, হয় ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনাকে অপশন দিবে এটাকে ইয়া করার জন্য। দেখেন যেই জায়গাগুলোতে তারা একে অপরকে ইনসার্ট করছে সেই জায়গাগুলো সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে গেছে, মানে ভাগ করে দিছে, যেটাকে আমরা বলি ট্রিম করা। ঠিক আছে, ভাগ করে দিছে না। আর এই যে ডাবল ক্লিক করার পর আপনি যদি আবার পূর্বের অবস্থায় ফেরত যাইতে না পারেন, এটা তো সমস্যা না। এই যে এই জায়গাটা ক্লিক করবেন অথবা এই যে এখানে আরতে ক্লিক করবেন, এই দেখেন চলে আসছি। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। এটা কিন্তু গ্রুপেই আছে। এটা কিন্তু অনেক মজার জিনিস। আপনি যদি আনগ্রুপ করতেন, মনে করেন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলে আনগ্রুপ করলাম, তাহলে কি হলো, আমি চেঞ্জ করলাম, আমাকে আবার গ্রুপ করতে হবে, আবার গ্রুপ করতে হবে কন্ট্রোল জি, অথবা এখান থেকে গ্রুপ করতে পারেন রাইট বাটন ক্লিক করে। আর এখানে ডাবল ক্লিক করলে হয় কি, আপনি এখানে যা করার করলেন, আবার ব্যাকে ফেরত আসলেন, আপনার গ্রুপই থাকলো, তাই না? এটাকে বলা হয় আইসোলেশন মোড। গ্রুপে ক্লিক করলে কি ওই এটা ব্লকটা কি একত্রিত হয়ে যাবে? কোন ব্লক? না না, এই যে এখানে এই যে একটা ব্লক বানাইছেন না, এটা হ্যাঁ হ্যাঁ, এটা বলতেছি উনি গ্রুপে ক্লিক করলে কি এটা কি বিস্তৃত হয়ে যাবে পরে গ্রুপ সিলেকশন করলে? এখানে মনে করেন আমি ডাবল ক্লিক করলাম না, ডাবল ক্লিক করলে আমি মিশ্রিত হবে না। মনে করেন আপনি গ্রুপের ভিতরে যে অবজেক্ট গুলো ছিল সেগুলাকে আমি সিলেক্ট করতে পারবো। দেখেন বাকিগুলো কি সাদা হয়ে গেছে না, বাকিগুলো কি ধরতে পারতেছি? দেখেন এই জায়গা শুধু এই অপশনটাই শুধু আমাকে দিবে, এই গ্রুপের ভিতরে যা যা আছে এই অবজেক্ট গুলোকে আমি সিলেক্ট করতে পারবো, ধরতে পারবো, নাড়ানাড়ি করতে পারবো, যা ইচ্ছা করতে পারবো। আইসোলেশন মোড বলে এটাকে। ঠিক আছে, এখন আমি আইসোলেশন মোডে যখন ফেরত আসবো তখন কিন্তু আমি গ্রুপ 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 জায়গায় চলে গেলাম, এটা কিন্তু আর ভিতরে কিন্তু অ্যাক্সেস নাই আমার। বুঝতে পারছেন? অনেক সময় গ্রুপের ভিতরে ঢোকার জন্য ডাবল ক্লিক করলে আইসোলেশন মোডে চলে গেলেন, শুধু গ্রুপের ভিতরে যা কাজ আছে করে আসলেন। আর আপনি যদি এভাবে কমফোর্ট ফিল না করেন, তাহলে কন্ট্রোল এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করলে আনগ্রুপ করলেন, পরে এখন এগুলোর কাজ করে আবার গ্রুপ করে নিতে হবে কিন্তু না, মানে এগুলো তো আবার ক্লিক করলে আবার এলোমেলো হয়ে যাবে তো, তাই না? এবার আসেন পরের অপশন, এই দুটাকে সিলেক্ট করলাম, করে দেখেন এখানে ট্রিম হয়েছে। ট্রিম দেখেন, ট্রিমের কি অবস্থা, এখানে ডাবল ক্লিক করলাম, এই দেখেন, বুঝছেন? তাহলে আপনারা একটু দেখবেন যে ডিভাইড হলে হয় কি, ডিভাইড হলে যে সব জায়গায় ইন্টারসেক্ট হয়েছে সবগুলো আলাদা হয়ে গেছে। আর এখানে হচ্ছে ট্রিমে কি হয়েছে, একজনের কাছ থেকে আরেকজনকে কাটতে নিছে। ঠিক আছে না, কেটে নিছে, এই জায়গা থেকে একে নিজেকে কেটে নিছে, এর জায়গাটুকু এ নিছে, আবার ওর জায়গাটুকু ও নিছে, এর ভিতরে একটা জায়গা ছিল না,
আমি বুঝাতে পারছি কিনা আমি বুঝতেছি না আসলে। এই যে এখানে একটু জায়গা ছিল, এই শেপের একটু আলাদা আলাদা জায়গা ছিল, জি এই জায়গাটা কিন্তু ও নিজে নিয়ে নিছে, কেটে নিছে, তাই না? কেটে নিয়ে নিছে। আশা করি বুঝাইতে পারছি। আপনারা বাসা প্র্যাকটিস করলে আরো বুঝবেন। এই দুটো ক্লিক করলাম, এবার এটা ক্লিক মার্জ, মানে দুইটা একত্রিত হয়ে যাবে। এবার দেখেন মার্জের কাজ যা, ইউনিটের কাজও তা। এই ইউনিটে আমরা কি করছি, দুটো একত্র করছি না, জি এখানে মার্জ হয়ে গেছে, দেখেন দুটো একত্র করছি আমরা। এবার এই দুটো আবার ক্লিক করলাম, করে এখানে কি হলো, ক্রপ হয়ে যাবে। এই যে ক্রপ, ক্রপের কাজ যা, এই যেটা এটা কি ইন্টারসেক্টের কাজও একই। তো আপনার ক্রপের কাজ যা, ইন্টারসেক্টের কাজও তা, আবার মনে করেন ইউনিটের কাজ যা, আবার হচ্ছে এখানে মার্জের কাজও তা। কিন্তু আপনি কোনটা নিয়ে কাজ করবেন, অল টাইম হচ্ছে এটা নিয়ে কাজ করবেন। এটাকে আপনি চেঞ্জ করার সুযোগ আছে পরবর্তীতে, কিন্তু এখানে চেঞ্জ করার সুযোগ না। এখানে কি এক্সপ্যান্ড অপশন আছে? এখানে কিন্তু অল ধরলেও আপনার কাজ করবে না। তাহলে যারা বুঝে যে আপনার ডিজাইনটা যদি আপনি পরবর্তীতে এডিট করতে চান, তাহলে আপনি অবশ্যই শেপ মোডে কাজ করবেন, কারণ এখানে আপনি চাইলেও ব্যাকে পূর্বের অবস্থায় ফেরত যেতে পারবেন না। এই আপনার হচ্ছে ইন্টারসেক্ট আর ক্রপ কাজ কিন্তু একই, কিন্তু একটাতে সুবিধা আছে আর একটাতে অসুবিধা আছে। এবার আসেন এখানে, এখান থেকে নেই বাকিগুলা। এই দুটো ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করে এখানে দেখেন কি লিখছে, আউটলাইন মোড দিবে। সব আউটলাইন হয়ে গেছে, দেখেন আউটলাইন হয়ে গেছে। অনেক সময় কিন্তু এই ডিজাইন করতে গেলে আউটলাইন মোড লাগে, আইকন ডিজাইন করতে গেলে আপনার আউটলাইন লাগে। আউটলাইন হয়ে গেছে আপনার। এটা ডাবল ক্লিক করি, কি অবস্থা দেখি, দেখেন আলাদা আলাদা শেপ হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা। তারা আউটলাইন দিচ্ছে শুধু, তাই না? কখন আউটলাইন লাগবে, কখন মার্জ লাগবে, কখন ইউনিট লাগবে, কখন মাইনাস ফ্রন্ট লাগবে, এটা আপনার ডিজাইন বলবে, আপনার রিকোয়ারমেন্ট বলবে। আবার আরেকটা ইয়ে করি, এটা কোন মোড, এটা যে মাইনাস ব্যাক। একটু আগে আমরা মাইনাস ফ্রন্ট করছি না, এটা মাইনাস ব্যাক, তার মানে এবার পিছনেরটা হারায় যাবে। এটা একটু দেখি আমরা, একটু মাইনাস ব্যাক করবে, এটা পিছনেরটা হারাই গেছে, তাই না? আশা করি বুঝাতে পারছি। এভাবে দুইটা করে ইমেজ নিবেন, দুইটা শেপ নিবেন। আমি কি নিয়ে কাজ করছি, স্কয়ার শেপ নিয়ে কাজ করছি না? আপনারা সার্কেল নিয়ে কাজ করবেন, দুইটা সার্কেল একখানে নিবেন, এভাবে বসাবেন, বসে বসে কাজ করবেন, দেখবেন যে কি কি তৈরি হয়। এখান থেকে কিন্তু অনেক মজার মজার জিনিস তৈরি করা যায়। তাহলে এটা কাজ শেষ আমাদের, তাই না? এবার আসলে শেপ বিল্ডারের কাজ। শেপ বিল্ডারের কাজ করার জন্য আমরা কি করব, এখানে দেখেন আমি অলরেডি একটা ইয়ে করে নিয়ে রাখছি। এখানে আমি আনগ্রুপ করে দিই, বা এখানে ডাবল ক্লিক করে ঢুকে যাই এর ভিতরে, শেপের ভিতরে। দেখেন এখানে আমি কয়টা শেপ নিছি, একটা বড় সার্কেল নিছি, দুইটা ছোট সার্কেল নিছি, যারা একে অপরকে কি করে, স্পর্শ করতে হবে, স্পর্শ করতে হবে, ঠিক আছে? আর এই যে মাঝখানে দুইটা সার্কেল নিছি। তাহলে এই সার্কেলটা আমি কত নিছি, কত ইয়ার নিছি, এখানে আমরা ট্রান্সফর্ম প্যানেলে গিয়ে দেখতে পারবো। ট্রান্সফর্ম কোথায়, এই যেটা ট্রান্সফর্ম, আমার এর সাইজটা আমি কত নিছি এখানে দেখাচ্ছে, দেখেন 616 বাই 616। আর এই সার্কেলের এই কত নিছি, 308 নিছি। এই সার্কেলও 308 নিছি। তার মানে বোঝা গেল যে এটা নিছি 616 আর এটা নিছি 308। মানে এই সার্কেলের যত হাইট হবে, এই সার্কেলে তার অর্ধেক হাইট হবে। এটা যদি 500 নেই, এটা নিবে 250, বুঝছেন? তাহলে একে অপরকে আমাদের ইন্টারসেক্ট করবে। পাথ ফাইন্ডার কিন্তু ইন্টারসেক্ট করলেই আপনাকে পাথ দিবে, তাছাড়া দিবে না। দেখেন ইন্টারসেক্ট করছে, দেখাচ্ছে আমাকে, স্মার্ট গার্ড দেখাচ্ছে যে আমি ইন্টারসেক্ট করছে। এখন এটা দিয়ে আমি খুব সুন্দর একটা লোগো বানাবো। আমি লোগোটা দেখতে পাচ্ছেন পাশে বানিয়ে রাখছি। তাহলে এটা আমি এখানে আনলাম। স্মার্ট গার্ড খুব সুবিধা দেয়, যে কোনখানে ইন্টারসেক্ট করতেছে সব বলে দেয়। এরকম দুইটাকে সবগুলোকে সিলেক্ট করলাম, এবং শেপ বিল্ডার একটা টুল আছে, দেখেন শিফট এম। তাহলে শিফট এম যেখানে ক্লিক করবেন, সেই জায়গাগুলা কি হবে,
একই কালার করে ফেলবে। দেখেন আমার ইন্টারসেক্ট হয় না ভালো করে। আচ্ছা আমরা এটা না করি, আপনাদের অন্য কিছু দেখাই। আমরা এখানে কয়টা সার্কেল নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবো আমাদের সার্কেলগুলো কোথায় কোনটা হয়েছে। 3টা সার্কেল নিছি আমরা, বুঝছেন? 3টা সার্কেলকে আমরা কি করব, সিলেক্ট করব, করে আমরা শেপ বিল্ডার টুল নিব। এই যে প্লাস আইকন দেখতেছেন না, এই প্লাস আইকন যেখানে যেখানে নিয়ে যাবেন সে আপনাকে একটা শেপ করে দিবে। এই দেখেন একটা শেপ হয়ে গেছে। আবার আপনি মনে করেন এখান থেকে এসে এখানে একটা শেপ করে নিলেন, এখানে একটা শেপ হয়ে গেল। আবার এখান থেকে এসে একটা শেপ করে নিলেন। দেখেন এখন আমি যদি একটু কালার চেঞ্জ করি, কালারটা মনে করেন এখানে আমি অন্য কালার দিই, এখানে যদি অন্য কালার দিই, দেখেন আমাকে কিন্তু একটা অন্যরকম একটা ডিজাইন করে দিয়েছে, তাই না? বুঝছেন না? এই দেখেন ডিজাইনগুলো আলাদা করি, তাহলে বুঝতে পারবেন। কন্ট্রোল জেড। এই শেপ বিল্ডার হচ্ছে সুবিধা কি, যেখানে যেখানে আপনার প্লাস চিহ্ন থাকবে, যেখানে যেখানে আপনি ড্র্যাগ করে প্লাস করে নিয়ে যাবেন, শেপ বিল্ডার ক্লিক করলাম, করে যেখানে আপনি চান যে আপনি এই পাশে নেবেন না, আপনি চাবেন এই পাশে নেবেন, আমি যদি সিলেক্ট করে ফেলছি কন্ট্রোল জেড দিই, আমি এই পাশে নিতে চাই, এই পাশে করতে পারবেন। যেটা আপনি পাথফাইন্ডারে পাচ্ছেন না। পাথফাইন্ডারে কিন্তু আমরা একটা নির্দিষ্ট রুলস ফলো করে আপনার কাটতে হচ্ছে, তাই না? আর এখানে হচ্ছে শেপ বিল্ডারে আপনি যে শেপটা তৈরি করতে চান, একদম মাউসের যে রাইট বাটনটা আছে, সরি লেফট বাটনটা আছে, সেই লেফট বাটনটা এভাবে ক্লিক করে ধরে রাখতে হবে। হ্যাঁ, যে যে জায়গায় আপনি শেপ তৈরি করতে চান সেই সেই জায়গাগুলো আপনার ধরে রাখতে হবে। এভাবে শেপ হয়ে গেল, একটা শেপ হয়ে গেল। মানে এই একটা শেপের কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন কালার চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে আমি কালার এই একত্র করতে চাই না, আমি কাটতে চাই, এই জায়গাটাকে আমি কাটতে চাই, কি করবেন, শেপ বিল্ডার ধরবেন। এখন অল্ট আছে না, হাতের অল্ট ধরলে দেখেন একটা মাইনাস বাটন দেখাচ্ছে, মাইনাস কি দেখাচ্ছে, মানে এই জায়গাটা আপনি কাটতে চান। এই কাটলাম, এটা চলে গেছে। আপনি চান এই জায়গাটা কাটতে, চলে গেছে। আপনি চান এই জায়গাটা কাটতে, চলে গেছে। এই জায়গাটা কাটতে চান, চলে গেছে। সুন্দর না? এভাবে প্রত্যেকটা কাটে কাটে ফেলতে পারেন। তা আপনারা অনেকগুলো শেপ নেবেন, নিয়ে নিয়ে কাজ করবেন। দেখবেন যে আমি যেখানে একটা লোগো বানাইছি, এই যে যেভাবে গতবার দেখাইলাম, একটু আগে, সার্কেল গুলা আপনাকে উপর এই যে এই টুলবার থেকে নিছি না? হ্যাঁ এখান থেকে মেসেজ, এখান থেকে শেপের কাজ দেখালাম না, আপনি এই চাইলে এটা দিয়েও কাজ করতে পারেন। আপনি এইভাবে কপি করে নিলেন, নিয়ে আবার এখানে একটা কপি করে এখানে নিলেন, এখন 3টায় ক্লিক করলেন। এটা এটা এগুলো হয় কি 3, 4, 5টা শেপ একত্র করলে একটা লোগো ইয়া চলে আসে, লোগো ডিজাইন করতে পারবেন আর কি। হ্যাঁ মনে করেন আপনার কোন ধরনের ডিজাইন দরকার, এটা আপনি এটা শেপ বিল্ডার দিয়ে আগে ডিজাইন করে নিতে হবে। তাহলে দেখেন আমি এই অংশটা কাটতে চাই, এবার এই বাইরের অংশটুকু কাটতে চাই, এই বাইরের অংশটুকু কাটতে চাই, আর এগুলো একত্র করতে চাই। দেখেন আমাকে একটা আলাদা একটা শেপ দিয়ে দিল তারা, তাই না? তো আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, একটার পর একটা করে প্র্যাকটিস করবেন। এবার আসেন আপনাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি করবেন এটা দেখাই দিয়ে আগে। ওপেন যাই, ওপেনে গিয়ে আপনাদের এই এই ফাইলটা দিয়ে দেওয়া হবে। আপনারা এইভাবে লোগো এইভাবে যেগুলো দাগানো আছে, হ্যাঁ এগুলো দাগানো আছে, এগুলা শুধু ডিজাইন করবেন। কেমনে করবেন আমি একটা দেখাই দিই, বাকিগুলো আপনারা করবেন, নিজে নিজে করবেন। তো এখানে কি আছে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা রাউন্ডেড শেপ লাগবে। আমরা রাউন্ডেড শেপ শিখছি না, এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার। আগে এখানে শিফট ধরে রাখবেন, যদি এটা স্কয়ার শেপ দেখা যাচ্ছে, মধ্যখানে ধরবেন, ধরে অল ধরবেন। অল ধরলে কি হলো, রাউন্ডেড শেপ নিব। এখানে এটার মনে হয় ইয়া চেঞ্জ করছি, কর্নার চেঞ্জ করা আছে। দেখি কর্নার কত করা আছে, এখানে 20 করা আছে।
এই কারণে সমস্যা হচ্ছিল। এটা আমরা স্ট্রোকটা একটু চেঞ্জ করে নেই, স্ট্রোকটা চেঞ্জ করলে এখানে কালার আসতেছে না, অনেক সময় কিন্তু কালার আসবে না, তখন কি করবেন এখান থেকে কালার নিয়ে নেবেন। এই দেখেন একটা বইয়ের মতো লাইব্রেরি দেখা যাচ্ছে, লাইব্রেরি থেকে আপনি এখানে এই যে আপনার সিস্টেম উইন্ডোজ থেকে কালার গুলো নিতে পারবেন এখান থেকে। কালার বুক যেটা ছিল হ্যাঁ, যে কোনো একটার ভিতরে ঢুকে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে এই কালারটা নিলাম, ঠিক আছে। মাঝে মধ্যে কি পিসিটার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কালার নিচ্ছে না কেন? আপনার রাউন্ডেড শেপ নেওয়ার দরকার নেই, আপনি ইয়া নেন, রেক্ট্যাঙ্গুলার নেন। এই সাইজের মতো করে একটা রেক্ট্যাঙ্গুলার আঁকান, আঁকলেন না? এখন এটার কালার দিব, তো কালার তো আসতেছে না, কালার এখান থেকে নিচ্ছি সেটাও আসতেছে না। আর্ট হিস্ট্রি গাই এখান থেকে একটা কালার নিন, কালার নিছি না, কালার কিন্তু ধরছে, এবার দেখেন কালারটা ধরছে। আইকনটা আমি এভাবে এখানে বসাইলাম, কিন্তু এই আইকনটার কি দেখেন তো, রাউন্ডেড না। তাহলে রাউন্ডেড করার জন্য কি করতে হবে, এই যে আমার চারপাশে নেওয়ার জন্য কি করতে হবে, এইভাবে রাউন্ডেড করে দিলাম। এবার আসেন আমাদের লাইন সেগমেন্ট টুল নিলাম, লাইন সেগমেন্ট টুল নিয়ে এখানে নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম। আচ্ছা, আপনাদের তারপর হচ্ছে আপনাদের শেপের মধ্যে যে ইয়াটা শেখাইছি, সার্কেল নেওয়া শেখাইছি না, সার্কেল কিভাবে না, শিফট ধরবেন, ধরে এইভাবে একটা সার্কেল নেবেন। যে কাজগুলো শেখাইছি শুধু সেই কাজ করতে হবে, এই কাজটা যদি আপনি করতে পারছেন না তাহলে এই কাজ আপনি করার দরকার নেই, ঠিক আছে। এবার আবার এখানে একটা সার্কেল নেবেন, শিফট ধরে এই যে সার্কেল নিলাম, এখানে বসাইলাম, হয়ে গেল। তারপর আবার একটা ছোট্ট সার্কেল সার্কেল নেওয়ার লাগবে আমার, আমাকে লেয়ারটা লক করে নিতে হবে, কন্ট্রোল 2 দিয়ে আগে এটা ইমেজটা লক করে নিতে, কন্ট্রোল 2, কন্ট্রোল 2, লেয়ার লক হয়ে গেছে। হ্যাঁ, এবার আর ঝামেলা করবেন আশা করি। এবার যে একটা সার্কেল নিব, শিফট নিব, শিফট নিয়ে এলে সার্কেল নিলে কালার চেঞ্জ করতে হবে, কালার যদি চেঞ্জ করতে না পারেন আই ড্রপার দিয়ে এই কালারটাই নেবেন, আই ড্রপার দিয়ে এই যে কালারটাই নিলেন, নিয়ে এখানে বসাই দিলাম। আবার একটা ছোট সার্কেল লাগবে, এবার এটার জন্য কি লাগবে, আমার রেক্ট্যাঙ্গুলার টুল লাগবে, তাই না? এই যে এখানে রেক্ট্যাঙ্গুলার টুল লাগবে, নিলাম। রেক্ট্যাঙ্গুলার টুলের কি লাগবে, এই জায়গাটা রাউন্ডেড করতে হবে, তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিব, এটা সিলেক্ট করব, শিফট ধরে এটা সিলেক্ট করব, তাহলে আমাদের এবার টানলে রাউন্ডেড হয়ে গেল। এবার আমরা একটু আগে কি শিখলাম, একটু আগে শেপ বিল্ডারের কাজ শিখলাম না, শেপ বিল্ডার টুল নিয়ে আমরা এই অংশটা কাটবো, তাহলে কি বল ধরে এটা কেটে দিলাম, আমাদের হয়ে গেল, হয়ে গেছে না? যতটুকু হয়েছে আপনারা যতটুকু পারেন, আমাদের একুরেট করতে হবে ব্যাপারটা এরকম না। এই যে হয়ে গেছে আমার। আবার দেখেন এইটা অংশ দেখেন, আবার সার্কেল নিব, শিফট ধরে সার্কেল নিব, একুরেট সার্কেল নেওয়ার জন্য শিফট ধরতে হবে, নিলাম। এবার আসেন আমার এই অংশটা কাটতে হবে, আমরা কাটানোর জন্য কি শিখছি, আগে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যে অংশটা কাটবো এটা সিলেক্ট করে নিব, নিয়ে এই যে কাটার অংশ কেটে দিলাম। এখন এটা আমি বার করে নিলাম, কন্ট্রোল জেড, শিফট এই অংশটা ধরলাম, ধরে এখন কাটলাম। এখন আমি ইয়াতে আসলাম,
আর এই যে কাটে গেছে, হ্যাঁ কাটে ফেলছি না, কেটে ফেলছি। কাটার পর এবার আমার হচ্ছে বাকিটা অংশটুকু লাগবে আমার। বাকি অংশ কি করবো, আবার এরকম একটা আমার ইয়া নিতে হবে, সার্কেল নিতে হবে, শিফট ধরে সার্কেল নিব। এই সার্কেলের মতো করে একটা সার্কেল নিব, এই যে এই সার্কেলের মতো করে নিলাম। নেওয়ার পর আমার অ্যাঙ্কর টুল দিয়ে হচ্ছে এটাকে সিলেক্ট করে নিই, কোনগুলো কোনগুলো কাটবে ওগুলোকে সিলেক্ট করে নিই। এবার হচ্ছে ডিলিট অ্যাঙ্কর করে দিলাম, কাটলাম। আচ্ছা আমরা এক কাজ করতে পারি, এইটা এখানে নিলাম, জাস্ট কাটে এটা বাইর করে আনলাম আর কি, যতটুকু কাটছিলাম এটা বের করে আনলাম। লাইন সেগমেন্ট টুলটা আপনাদের দেখানো হয়নি, এটা টুল দেখাইলে বেশি ভালো হতো আর কি। এভাবে এভাবে আনলাম, লাইন সেগমেন্ট টুলটা অনেক সুবিধা। এই যে হয়ে গেল, আমি শেপ বিল্ডার টুল দিয়ে এটা একটা শেপ করে নিলাম, শেপ হয়ে গেছে। আপনারা এই তিনটাই করবেন, এই তিনটা লোগো, যে তিনটা লোগো দেখাইলাম, আইকন দেখাইলাম, এই তিনটা আইকনে করবেন। আশা করি পারবেন, চেষ্টা করবেন।